স্বাগত। আমি আমি একটু সেলিম ভাই আপনার কাছে যেতে চাই। সেলিম ভাই, আমি আসলে এটাকে কিরকম করে বলবো, আপনাকে আমি বাংলাদেশের রাজনীতির একজন সজ্জন রাজনীতিবিদ হিসেবে জানি, সেজন্য আপনাকে এই প্রশ্নটা করা। সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আসলে কিভাবে চলে, মানে তাদের অর্থনৈতিক উৎসটা কি। আপনি আমাদেরকে একটু সহজ সরল, মানে আমি কোনো গোপনীয়তার জায়গা থেকে যেটা ভঙ্গ হয় সেটা আমি জানতে চাইছি না। আমি জানতে চাইছি যে মানিটা ফ্লো করে কিভাবে, সেটা কিভাবে খরচ করা হয়, সেটা কিভাবে, মানে এটা সূত্রটা কি আসলে সেলিম ভাই, মানে গড়ে যদি আমি এলডিপির কথা জানতে চাই, বিএনপির কথা জানতে চাই। আচ্ছা, এখানে বিএনপি বা এলডিপি কে একসাথে করলে হবে না। বাংলাদেশের বড় দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি, তাদের অসংখ্য সমর্থক আছে। তারা কয়েকবার ক্ষমতায় ছিল, তাদের অনেক সুবিধাভোগী আছে। তারা ওই দলগুলো চালানোর ব্যাপারে তারা তাদের ভূমিকা পালন করে। এর বাইরে জামাতে ইসলামী যে রাজনৈতিক দলটি আছে, তাদের অনেক ব্যবসা বাণিজ্য আছে এবং তাদের কর্মীদের আয়ের একটা উৎস তারা তাদের দলের ফান্ডে জমা দিতে হয়। তারপরে আছে চরমনাই পীর সাহেবের দল। চরমনাই পীর সাহেবের দলের টাকার উৎসের কোনো রকমেরই ঘাটতি নেই। এর বাইরে আপনি যে রাজনৈতিক দলগুলো বলেন, ওগুলো আমরা কি লীগ বা বিএনপির একটা সদস্য সদস্য ক্ষুদ্র রাজনৈতিক দল গেলে আপনার থেকেই কোনো রকম অনুদান পাওয়া যায় না। আমরা যারা রাজনৈতিক দলগুলো করি, আমরা আমাদের নিজেদের পকেটের পয়সা খরচ করে রাজনীতি করি। এই ধরনের রাজনৈতিক দলের সংখ্যা 20-25টি আছে। আর বড় দলগুলো কথাটা বললাম, ছোট দলগুলো আমরা পরিচালনা করতে খুবই কষ্ট হয় এবং আমরা সেভাবে মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে পারি না এবং আমাদের দেশব্যাপী কোনো রকমের সাংগঠনিক সেই শক্তিও আমাদের নেই। এটা হলো যে বাস্তব অবস্থা। সেলিম ভাই, এখানে দুটা প্রশ্ন। সমর্থক ও সুবিধাভোগী যারা আসলে দলগুলিকে, বড় দলগুলির ক্ষেত্রে আমি বিএনপি আওয়ামী লীগ বা জামাত ইসলামের কথা বলি, তারা যারা চাঁদা দেন, তারা কি আসলে এর বিনিময়ে কিছু চান না? মানে তারা এই চাঁদাটা শুধু সমর্থন থেকেই দেন? দুটো ব্যাপার আছে এখানে। বড় দলগুলো করলে তার বিভিন্ন রকমের তার অ্যাডভান্টেজ আছে। যেমন বড় দল যদি করে, তার একটা থানা কমিটির সভাপতির একটা সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়, তার একটা রাজনৈতিক মর্যাদা বৃদ্ধি পায়, জনগণের সালাম পাওয়া যায়, তারপর একটা ভাবসাব থাকে। এর থেকেও তারা এই দলের পিছনে খরচ করে। ধরেন আজকে পল্টন ময়দানে একটা জনসভা, মিরপুর থেকে যে আপনার থানা কমিটির সভাপতি অথবা সেক্রেটারি, তারা কিন্তু নিজ খরচেই কর্মীদেরকে নিয়ে যায়। এই কারণে যে তাদের উপর একটা দায়িত্ব আছে এবং তারা ওই দায়িত্বটা পালন করছে। আর দল যদি কখনো সরকারে যায় বা ক্ষমতায় যায়, তাহলে ক্ষমতায় একটা অংশীদার হয়ে তারা সেখানে কিছু সুযোগ সুবিধা পাবে, এই আশার মধ্যে দিয়েই বড় রাজনৈতিক দলগুলো চলে। আর আমরা যারা ছোট রাজনৈতিক দলগুলো আছি, আমরা আমাদের মতো আদর্শ নিয়ে আমরা কখনো জোটবদ্ধ ভাবে, যেমন গণতন্ত্র মঞ্চ 4-5টি রাজনৈতিক দল একটা জোট, ভিপি নূরের একটি রাজনৈতিক দল, এবি পার্টি একটি রাজনৈতিক দল, ববি হাজরা একটি রাজনৈতিক দল, এই কর্নেল অলি সাহেবের একটা রাজনৈতিক দল। এই রাজনৈতিক দলগুলো সাধারণত খুবই আপনার কষ্টে পিষ্টে চলতে হয় এবং তাদের আপনার কর্মসূচি প্রেস ক্লাব কেন্দ্রিক, ঢাকা কেন্দ্রিক। এর বাইরে এই রাজনৈতিক দলগুলোর কোনো দেশব্যাপী কোনো রকমের আপনার রাজনৈতিক তৎপরতা চালাতে হয় না। যে কারণে ধরেন আপনার সাকি সাহেব আছেন, তারপর সাইফুল হক সাহেব আছেন, আমি ওনাদের কাছ থেকে দেখেছি যে আসলে ওনাদের রাজনৈতিক দল পরিচালনা করতে ওনাদের আসলেই কষ্ট হয়, কারণ এই ছোট দলগুলো থেকে কেউ দান অনুদান দেয় না। তো বিএনপি ও আওয়ামী লীগের ক্ষেত্রে যে মানে যে চাঁদা বা অনুদান বা যে সমর্থনের টাকা এখানে ঢুকে, এটার কি কোনো অডিটের সিস্টেম আছে? এটা কি কোনো একটা অডিট হয়? মানে কি হয় এই টাকাটা, আমরা কিভাবে জানি যে মানে কে পায়, কে দেয়? এটা আসলে আপনার যেহেতু আপনার নিবন্ধিত রাজনৈতিক দলকে প্রতি বছর আপনার তার আয় এবং ব্যয়ের একটা দেখাতে হয়, আপনার উৎস দেখাতে হয়, আয়ের উৎস এবং ব্যয়ের উৎস প্রতি বছর অডিট করে সাবমিট করতে হয়। ওই রাজনৈতিক দলগুলো ওইভাবেই অডিট করে। বাংলাদেশের সামাজিক আর্থসামাজিক রাজনৈতিক যে অবস্থা, সেই অবস্থার প্রেক্ষিতে একজন ব্যবসায়ী যদি কোটি টাকা ইনকাম করে, সে 1 লক্ষ টাকা ইনকাম করে না, এরকম দেখিয়ে যেরকম ভাবে আয়কর সাবমিট করে, রাজনৈতিক দলগুলো ঠিক সেইভাবেই তাদের আয় ব্যয়টা সাবমিট করা হয়। এই নিয়ে তেমন কোনো প্রশ্ন তোলার বা স্বচ্ছতার কোন রকম জায়গায় এখন পর্যন্ত এসে পৌঁছেনি। ওকে, আপনাকে ধন্যবাদ। আমি শুধু এই পর্যায়ে শেষ প্রশ্ন করতে চাই, রাজনৈতিক দল করা কি একটি লাভজনক ব্যাপার বা একটি লাভজনক ব্যবসা? মানে আমি বলতেছি হচ্ছে যে লাভজনক ব্যবসায় একটা রাজনৈতিক দল করাটাকে নেওয়া যাইতে পারে কিনা। কারণ আমরা দেখতেছি যে নতুন রাজনৈতিক দলগুলো নিবন্ধন নেওয়ার জন্য যারা হাজির হচ্ছে, তাদের মধ্যে এরকম অনেক রাজনৈতিক দল দেখতেছি যে যাদের কথা আমরা আগে কখনো শুনি নাই, কিন্তু খুবই আগ্রহ নিয়ে তারা একটা রাজনৈতিক দলের একটা নিবন্ধন করতে যাচ্ছে, তারা নিবন্ধন করতেছে বা নিবন্ধন চাচ্ছে, একটা মার্কা চাইতেছে। এইটা কি একটা মানে ভালো ব্যবসা? মানে আসলে এখন যেভাবে ব্যাঙের ছাত্তার মতো প্রতিদিন রাজনৈতিক দলগুলো জন্ম নিচ্ছে, এতে করে একজন রাজনৈতিক কর্মী হিসাবে নিজকে খুব হীন এবং দীন মনে হচ্ছে। আমি আজকে প্রায় 53-54 বছর বয়স পর্যন্ত রাজনীতি করি। আমি আন্তরিকভাবে বিশ্বাস করি, আমি যদি রাজনীতি না করতাম তাহলে আমি পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তিটি হতাম। আমার জীবনের সমস্ত সময়টা আমি রাজনীতিতে ব্যয় করছি। আমি শুধু দিয়েই গেছি, কিছু পাইনি।
জনগণের ভালোবাসা পেয়েছি, জনগণের অকুণ্ঠ সমর্থন পেয়েছি, জনগণ একজন মানে সজ্জন ব্যক্তি হিসেবে আমাকে জানে। কিন্তু সেলিম ভাই কেউ তো আর আপনাকে কপালে পিস্তল মানে ঠেকায়া রাজনীতি করাতেছে না। আপনি তো এটা থেকে এক্সিট 30 বছর আগে নিতে পারতেন, 40 বছর আগে নিতে পারতেন, 20 বছর আগে নিতে পারতেন, আজকেও নিতে পারেন। সো ওয়াই আর ইউ পারসুইং দিস থিং? এটাই ব্যর্থতা, এটাই পাচ্ছি না। এটা করার জন্য অনেক রকমের কখনো মানে সাধু সন্ন্যাসীর কাছে গিয়েছি, কখনো নিজে মেডিটেশন নিয়েছি, কিন্তু আসলে এই যে ভুটটা কাছের মধ্যে চেপে পড়ছে এক ক্লাস 9-10 থাকা অবস্থায়, সেখান থেকে আসলে বেরিয়ে আসতে পারছি, এটাই বাস্তব সত্য কথা। খুবই ইন্টারেস্টিং। দল করা কোনো লাভজনক কিছু না, রাজনৈতিক দল করা লাভজনক কিছু না, এটা অত্যন্ত কষ্টকর ব্যাপার এবং প্রচন্ড রকমের ধৈর্য ধরে মুসরতের সাথে লেগে থাকতে হয়। আমার সাথে যারা ছাত্র রাজনীতি করেছেন, অনেক রাজনীতিবিদ হারিয়ে গেছেন, আমরা যাদেরকে দেখে রাজনীতি উদ্বুদ্ধ হয়েছে তারাও হারিয়ে গেছেন, কিন্তু আমরা কোন রকম টিকে আছি এবং জনগণ আমাদেরকে চিনে ভালো জানে। এই শুধু এই আত্মতৃপ্তি নিয়ে রাজনীতিতে আছে। জনাব সারোয়ার তুষার, আপনি একজন প্রবীণ রাজনীতিবিদের কাছে শুনলেন, যার প্রায় 50 বছর ধরে তিনি সক্রিয় রাজনীতির সঙ্গে আছেন। আমি শুনে আজকেও বিস্মিত হয়েছে, যদিও আমি সেলিম ভাইকে অনেক বছর ধরে চিনি, কিন্তু সেলিম ভাই প্রায় 70-এর কাছাকাছি বয়স এবং তার 50 বছরের মতো রাজনৈতিক অভিজ্ঞতা হয়ে গেছে, সেটা শুনে খুবই অবাক হয়েছে। আমি একজন তরুণ রাজনীতিবিদ হিসেবে জনাব সারোয়ার তুষার আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে এরকম যে আসলে এটা আসলে গুচ্ছ প্রশ্ন। আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনে বলতে শুনেছি তার পিয়ন 400 কোটি টাকা নিয়ে চলে গেছে, তা তিনি ধরতেও পারেননি। আজকে আমরা দেখলাম আপনাদের দল করতেন এরকম একজন আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া, তার যে সহকারী একাত্তর সচিব, তাকে আসলে বহিষ্কার করা হয়েছে। কেউ কেউ বলছেন যে তিনি 311 কোটি টাকা নিয়েছেন, কেউ কেউ বলছেন যে সুইজারল্যান্ডে বাড়ি আছে, তিনি অনেক সম্পদ করেছেন, এরকম আরও অনেক অভিযোগ আমরা শুনছি। কিন্তু আমার কথা হচ্ছে যে জনাব এপিএস এই কাজগুলি কখনোই করতে পারতেন না যদি না তার বস অর্থাৎ উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া এটাতে তাল মিলিয়ে চলতেন, কারণ তার তো কোনো নির্বাহী ক্ষমতা নেই। এই ব্যাপারটি আপনারা কেমনভাবে দেখছেন? এবং একইভাবে আপনাদের গাজী সালাউদ্দিন তানভীর, যিনি এনসিপির একজন যুগ্ম সদস্য সচিব ছিলেন, তাকেও আসলে বাদ দেওয়া হয়েছে, কারণ তার বিরুদ্ধে প্রায় একই ধরনের অভিযোগ স্বাস্থ্য উপদেষ্টার আরেকজন ব্যক্তিগত কর্মকর্তা। আপনি এগুলিকে কেমন ভাবে দেখছেন? আসলে মানে আপনার রাজনৈতিক দলটা মাত্র শুরু করেছেন, 2-3 মাসের মধ্যে অনেক বেশি জাজমেন্টের জায়গায় আপনারা পড়তেছেন, কিন্তু আসলে এইসব দুর্নীতির প্রশ্নে, টাকা মারার প্রশ্নে আপনারা আসলে কি বলবেন? জি, আপনাকে ধন্যবাদ এবং সেলিম ভাইকে আমি শুভেচ্ছা জানাই। এই যে ঘটনাগুলোর কথা আপনি বললেন এগুলো খুবই মানে দুঃখজনক, এবং বাংলাদেশে যারা এই ধরনের রাজনীতি কিংবা সরকারের সাথে সংশ্লিষ্ট থাকে তারা এই ক্ষমতার অপব্যবহার করে এই কাজগুলো করে, এবং তারই কিছু দুঃখজনক নজির আমরা এই 3টা ঘটনার ক্ষেত্রে দেখেছি। একটা যার কথা বলেছেন আসিফ মাহমুদ ভূঁইয়া, তো তিনি এখন সরকারের উপদেষ্টা, আমাদের দলের কেউ নন, কিন্তু তিনি এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছেন এবং তার এই ঘটনায় কোনো সংশ্লিষ্টতার এখনো পর্যন্ত তো আমার কাছে অন্তত এই তথ্য নাই। তার এপিএস এই মানে তার জায়গাটা ব্যবহার করে এটা করেছেন কিনা, মানে আমি অমুকের এপিএস এটা বললেও কিন্তু বাংলাদেশে অনেক কিছু হয়, অনেক কিছু করা সম্ভব। তো এইটা করে তিনি করেছেন কিনা সেটা তদন্ত করে বলা যাবে এবং তাকে তার জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আর আমাদের দলের যিনি এসেছেন তার বিরুদ্ধেও দলের সবারই প্রচন্ড আপত্তি এবং আমরা এটা গোপন করি নাই, এবং যেহেতু এখন তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার ঘটনাগুলো একটা ইন্টারনাল তদন্তের মধ্যে পড়েছে, ফলে আমি তদন্ত হওয়ার আগ পর্যন্ত এই ব্যাপারে চূড়ান্ত কথা বলবো না। তবে যে কথাগুলো শোনা যাচ্ছে, যে অভিযোগগুলো শোনা যাচ্ছে, এগুলো খুবই ভয়ঙ্কর এবং আমরা এটা আশা করি না যে আমাদের দলের কেউ এই ধরনের কোনো অভিযোগে তার বিরুদ্ধে হবে। তো এই কারণে আমরা একটা শৃঙ্খলা কমিটি করেছি যে যেন আমাদের দলের কারোর বিরুদ্ধে যদি এই ধরনের কথা আসে, কারণ এরকম অনেক অ্যাম্বিশাস লোক, এখন যেহেতু একটা অপেক্ষাকৃত ভালো সময় বলবো আমি, তো অপেক্ষাকৃত ভালো সময়ে অনেকেই আসবে একটা রাজনৈতিক দলের মধ্যে। আমাদেরও আরো মানে কাউকে রিক্রুট করার প্রসেসটা আরো সলিড হতে হবে, কিন্তু তবু এর মধ্যে দিয়ে কেউ কেউ মানে যে কোনো ধরনের অপকর্মের মধ্যে যুক্ত হতে পারে। আমরা একটা সিস্টেম ডেভেলপ করার চেষ্টা করেছি, বা এখনো পর্যন্ত আমরা বলবো যে অনেকাংশই করে ফেলেছি, যে একটা হচ্ছে দলের শৃঙ্খলা বিধি, আর একটা হচ্ছে এই ধরনের অভিযোগ আসলে সেটা একটা প্রপার তদন্তের মধ্য দিয়ে যেন আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি। তো সেটা আমরা করেছি এবং যিনি তানভীর সাহেব, তার বিরুদ্ধেও আমরা অলরেডি আমাদের কার্যক্রম শুরু হয়েছে বা তদন্ত চলছে, এবং আমরা আশা করি যে তার বিরুদ্ধে অভিযোগগুলো যদি প্রমাণিত হয় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা, এখন তো একটা সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে, একটা মানে চূড়ান্ত ব্যবস্থা তার বিরুদ্ধে হয়তো নেওয়া হবে যদি অভিযোগগুলো প্রমাণিত হয়। সংগঠনের ক্ষেত্রে আপনারা আসলে কোন নীতি অনুসরণ করছেন এসব ক্ষেত্রে? যেমন আমরা দেখছি যে আপনাদের একজন বড় নেতা সার্জিস আলম, তিনি যখন 150টি গাড়ি নিয়ে সেখানে গেলেন, সেটি নিয়ে আপনাদের দলের ভিতরে অনেক সমালোচনা হয়েছে। আমরা যখন দেখলাম যে আপনাদের একজন দলের বড় নেতা, উনি একটি বিরাট অফিসে বসে বিরাট করে একটু সিগনেচার দিয়ে একটু ছবি তুলছেন, সেটাও আপনাদের দলের মধ্যে অনেক সমালোচনা হয়েছে। আপনারা কি এগুলি দল থেকে উৎসাহিত করছেন, নাকি আপনারা দলের মধ্যে এগুলি প্রশ্নবিদ্ধ করছেন? আপনারা কি মনে করছেন যে আপনারা এরকম একটা দল হবেন যে যেমনি ইচ্ছা সে তেমন করুক, নাকি আপনাদের একটা নির্দিষ্ট একটা নীতিমালা বা গাইডলাইন আপনাদের আছে? আপনারা যে আমাদের পরিষ্কারভাবে আমরা চাই যে আমাদের দলের যারা নেতাকর্মী বা বিশেষত যারা কেন্দ্রীয় নেতা, এমনকি মহানগর বা জেলা পর্যায়ের নেতা, তারা যেন কোনো ধরনের অপকর্ম কিংবা এই ধরনের কর্মকাণ্ডে যেন না জড়ায়। তো সেই ক্ষেত্রে আমরা একটা প্রপার গাইডলাইন করেছি এবং সেটা ইতিমধ্যেই
আমাদের সংগঠনের নীতি নির্ধারণী ফোরামে প্রস্তাব করা হয়েছে, এটা আমরা একটা ওথ নেওয়ার ব্যবস্থা হবে আমাদের, এবং সকল সংগঠন সকল সংশ্লিষ্টরা এটাতে সাইন করবেন যে তিনি যদি এই নীতিমালা ভঙ্গ করেন তাহলে তার বিরুদ্ধে আসলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া যাবে। তো এখন যে এই ইন্টারিম পর্যায়ে এগুলো ঘটছে, এটা ঘটছে তার কারণ হলো যে চারপাশে এত টোপ এবং এত ধরনের এখন প্রলোভন, যেহেতু একটা নতুন সময় এবং এত ধরনের প্রলোভন, অনেকেই প্রলোভনে হয়তো জড়িয়ে যাচ্ছে কোনো একটা টোপের ফাঁদে পড়ে, যারা রাজনীতিটাকে এরকম পয়সা বানানো কিংবা রাজনীতিকে মনে করেন যে একটা ক্ষমতা ব্যবহার করে নিজে ফুলে ফেপে ওঠা, তারা এই সাময়িক সময়ের মধ্যে এই সুবিধাগুলো নেওয়ার চেষ্টা করবে। কিন্তু আমরা আমাদের দলের দিক থেকে খুবই স্ট্রিক্ট। আমাদের দলে কারো বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ উঠলে তাকে কোনোভাবেই এই দলের রাজনীতি করতে দেওয়া হবে না, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অন্য যেটা বলেছেন যে শোডাউনের প্রশ্নে, এটা আমরা অনেকবার বলেছি যে আমাদের ক্ষেত্রে দুটো ডিলেমা তৈরি হয়েছে। একটা হচ্ছে আমরা বলছি একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা, আবার আমরা যখন স্থানীয় পর্যায়ে যাচ্ছি তখন ইতিমধ্যেই অন্তত দুটো শক্তিশালী দলকে আমাদের মোকাবেলা করতে হচ্ছে, একদিকে বিএনপি, একদিকে জামায়াত ইসলাম। আমরাও তো আসলে তাদের সাথে প্রতিযোগিতা করে ফার্স্ট পজিশনটা নিতে চাই। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের অনেকের মধ্যে এরকম একটা চাপ তৈরি হচ্ছে যে কিভাবে আমি দ্রুত মানুষের কাছে পরিচিত হব, কিভাবে বা আমাকে যে একটা গ্রহণযোগ্য জনপ্রতিনিধি হিসেবে মানুষ মনে করবে, সেটার জন্য আমাকে কি কি করতে হবে। তখন কারো মনে হচ্ছে যে আমাকে হয়তো এমন একটা কিছু করতে হবে যে যার মধ্যে দিয়ে আমি দ্রুত অ্যাটেনশন পাবো। তো সেই ক্ষেত্রে আমাদের দলের একটা সাম্প্রতিক আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব তারা একটা নির্দেশনা দিয়েছেন সংগঠনে যে আপাতত আমরা কোনো আসন কেন্দ্রিক কোনো ধরনের তৎপরতা চালাবো না। আমাদের এখন প্রধান কাজ হচ্ছে সংগঠন বিস্তৃত করা, এবং সেটা পুরো দেশে সংগঠন বিস্তৃত করতে হবে। এর মধ্যে দিয়ে আমরা নিবন্ধনটাও অর্জন করবো, মানে নিবন্ধনের যে শর্তগুলো আছে সেটা অর্জন করতে হবে। যেগুলো ঘটেছে, যতটুকু ঘটেছে এটা যেন আর না ঘটে, এই কারণে আমরা আমাদের সকল সংগঠকদের, যে সার্জিস আলম নিজেও আমাদের মানে অন্যতম প্রধান সংগঠক, তিনি উত্তরাঞ্চল সামলাবেন। তো একদম সবার প্রতি এই নির্দেশনা যে আপনারা জেলার ভিত্তিক কাজ করবেন, কোনো আসন ভিত্তিক এখনো কাজ করবেন না, কারণ আমরা দলের তরফ থেকে বলে দেই নাই যে আপনি অমুক আসনের জন্য এলিজিবল কিংবা অমুক আসনের জন্য, এরকম আসন ভিত্তিক কোনো কিছু ডিস্ট্রিবিউশন এখন আমাদের দলে হয় নাই। আপনাদের কাছে যে অনেক প্রলোভন আসতেছে এই কথা কিন্তু আমরাও বাইরে থেকে অনেক শুনতেছি। সেলিম ভাইও নিশ্চয়ই শুনেছেন, সেলিম ভাই নিশ্চয়ই এটা পর বলবেন। এর কারণ কি আপনাদেরকে বললে লাভ হইতেছে সেই জন্যই তো, মানে আপনারা হচ্ছে কোন একটা তদবির আপনাদের কাছে আসে, আপনাদেরকে বললে কখনো আপনারা টাকা না নিয়া, কখনো টাকা নিয়া, কখনো আমাকে ভালোবাসিয়া আপনারা এই ফোন করেন, তখন এটা কাজ হয়ে যায়, তাই তো? বিকজ এটা আপনাদের কম না, দেখেন না এরকম না, আমাদের কাছে যে অনেক তদবির আসে ব্যাপারটা সেরকম না। কেউ এরকম প্রলোভনে ফাঁদে পড়তে পারে বলে আমি আন্দাজ করছি, কারণ এরকম তো দুই একটা ঘটনা শোনা যাচ্ছে। আচ্ছা, কিন্তু অন্যান্য মানে এখন পরিস্থিতিটাই এমন, এখন একটু আগেও আপনার এখানে আলাপ হচ্ছিল শুরু করার আগে, যে পরিস্থিতিটাই বাংলাদেশে এমন যে প্রচুর মানুষ প্রচুর ধরনের তদবির করছে, সবাই সবার জন্য তদবির করছে যে যেভাবে পারছে। এবং এটা শুধু এনসিপির কাছে তদবির আসে ব্যাপারটা এরকম না, আরো এর অন্তত 4-5 গুণ বেশি তদবির আসে বড় রাজনৈতিক দলগুলোর কাছে, এবং তারা এটাকে কিভাবে ব্যবহার করে সেই কিছু কথা আমরাও শুনতে পাই। আমাদের দিক থেকে দেখেন, আমার কাছে অনেক সময় অনেকে বিপদে পড়ে আসছে। যেমন আজকে কালিয়াকৈরের একটা ঘটনা, আমি একটা খুবই দরিদ্র পরিবার, তার একটা মেয়ের সাথে খুবই বাজে একটা ঘটনা ঘটেছে। তিনি আমার কাছে চাচ্ছেন যে তিনি কিভাবে আইন আদালত করবেন তিনি জানেন না, তো আমার কাছে তিনি একটা সহযোগিতা চেয়েছেন। তো সেক্ষেত্রে আমি আমাদের কালিয়াকৈরে যিনি আছেন দায়িত্বশীল, তার সাথে আমি যোগাযোগ করিয়ে দিয়েছি। এটাকে অবশ্য তদবির বলা যাবে না, হয়তো এটা একটা তিনি বিপদে পড়ে এসেছেন, এরকম কিছু বিপদে পড়েও কিন্তু আমাদের কাছে। আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার। আমি এই ব্যাপারে একটু শেষ প্রশ্ন করি, আপনি একটু অল্প করে যদি এটার একটু উত্তর দেন এই একই প্রসঙ্গে, তারপর আমরা আবার একটু সেলিম ভাইয়ের কাছে যাবো। যে গত শুক্রবার আপনাদের 9 ঘন্টার মিটিং হয়েছে আপনাদের প্রধান কার্যালয়ে। পত্রপত্রিকাগুলিকে দীর্ঘ বলে, আমি বলি যে দীর্ঘ বা লম্বা না, সময়টা 9 ঘন্টা, এটা আপনারা 90 ঘন্টাও করতে পারতেন। সেই সূত্র ধরে প্রথম আলো একটা প্রতিবেদন করে, যেখানে প্রথমে বলা হয়েছিল মিটিংয়ে জনাব সার্জিস এবং জনাব হাসনাত আব্দুল্লাহর বিলাসী জীবন নিয়ে প্রশ্ন করা হয়েছে। সম্প্রতি তারা দুজনে কেন দুদকে গিয়েছিল সেই নিয়ে নাকি প্রশ্ন করা হয়েছে। প্রতিবেদক হাসনাত আব্দুল্লাহর সাথে যোগাযোগের চেষ্টা করেও পাননি। প্রতিবেদন প্রকাশের পর জনাব হাসনাত আব্দুল্লাহ সব অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে এক ধরনের হুঁশিয়ারি দেন, আলটিমেটাম দেন। তারপরে পত্রিকাটি তার সংবাদ বদলে ফেলে। আপনি কি আমাদের একটু বলবেন, প্রথম কথা হলো যে পত্রিকার জায়গা থেকে আগে যে মিটিংয়ে আসলে এই ধরনের কথা বলা হয়েছিল কিনা, এই ধরনের প্রশ্ন তোলা হয়েছিল কিনা, কারো বিরুদ্ধে এরকম কথা বলা হয়েছিল কিনা 9 ঘন্টা লম্বা মিটিংয়ে? আপনাদের মধ্যে নিজস্ব ক্ষোভ নাকি বাইরের কিও দেখা গেছে? আপনি যদি একটু ছোট করে বলেন তো। মানে 9 ঘন্টা মিটিং, মানে লম্বা মিটিং হয়েছে, এটা সত্য। এবং সেখানে আমাদের এটা ঈদের পরে প্রথম জেনারেল মিটিং, অনেকগুলো বিষয়ে কথাবার্তা হয়েছে। তার মধ্যে আমাদের প্রধানত কথা হয়েছে আমাদের কিভাবে সংগঠন বিস্তৃত করব, কিভাবে জেলা কমিটিগুলো হবে, কিভাবে আমরা নিবন্ধনের শর্ত অর্জন করব, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে এই যে কথাগুলো সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের যে অভিযোগগুলো এসেছে কারোর ব্যাপারে, সেগুলো নিয়ে কথা হয়েছে। কিন্তু এখানে যেটা প্রথম আলো নিউজে যেটা আমাদেরকে অবাক করেছে, যে এখানে কিন্তু হাসনাতের বিরুদ্ধে কোনো কথা আসে নাই, যে হাসনাতের বিলাসী জীবন বা এই ধরনের কোনো কিছু। তারা বলেছেন যে 5 জন, আমাদের কোনো 5 জন নেতার সাথে নাকি তারা কথা বলেছেন। কিন্তু এটা কমপ্লিটলি আমাদের কাছে খুবই অবাক লেগেছে যে এরকম কোনো হাসনাত নিয়ে কোনো আলোচনাই হয় নাই। সার্জিসের শোডাউন নিয়ে যে সমালোচনা কিছু হয়েছে সোশ্যাল মিডিয়ায়,
মানুষ যেটা পছন্দ করে নাই, এই কথাটা প্রসঙ্গটা তোলা হয়েছে। বিলাসী জীবন নিয়ে কোনো আলোচনা হয় নাই। আর যিনি আরেকজন আছেন তানভীর সাহেব, তার যে এই যে অভিযোগগুলোর কথা বললেন, তার অভিযোগের ব্যাপারে তার কাছে আমরা ব্যাখ্যা চেয়েছি ওই মিটিং এর মধ্যে, এবং সেটা নিয়ে কথাবার্তা হয়েছে। কিন্তু নিউজটা খুব আমার কাছে মানে অন্তত প্রথম আলোর কাছ থেকে এই নিউজটা আসবে এরকম আমি ভাবি নাই। তার কারণ হলো একটা সংগঠনের জেনারেল মিটিং যখন হয়, ওই সংগঠন কিছু জিনিস নিজেদের মধ্যে রাখতে চায় আর কিছু জিনিস সে পাবলিক করে। তো ধরুন আমরা যেটা প্রেস রিলিজ দিয়ে জানাবো সেটা হচ্ছে আমরা এই কথাগুলো জানাতে চাই, আর কিছু জিনিস আছে আমরা ইন্টারনালি ডিল করতে চাই। হ্যাঁ, এবং আমি যখন এই যে কথা বলছি, সংবাদপত্রের রিপোর্টারদের দায়িত্বই তো যেটা আপনারা জানাতে চান না সেটা জানানো। যদি আপনি প্রেস রিলিজে যেটা জানাবেন তার জন্য তো সাংবাদিক দরকার নাই, আমার মতো দুই একটা পিআর এর লোক হলেই হবে, পাবলিক রিলেশনসের লোক হলেই হবে। দ্যাটস ফাইন, কিন্তু আপনি যখন মানে আমার কোনো নেতার কাছ থেকে কোনো ইনফরমেশন পেয়ে সেটাকে আবার একটু বিকৃতভাবে উপস্থাপন করছেন, তখন তো একটা সমস্যা তৈরি হয়। সেটা বিকৃতভাবে উপস্থাপন করেছেন কিনা সেটা তো হচ্ছে অবশ্যই প্রশ্ন, অবশ্যই প্রশ্ন। আরেকটা জিনিস আমি বলি খালেদ ভাই, এরকম আরো একটা প্রধান সারির দৈনিক তারা একবার নিউজ করলো যখন আমাদের জাতীয় নাগরিক কমিটিতে যখন জুনায়েদ ছিলেন, তাকে নিয়ে নাকি মিটিং এ আপনার তার প্রশ্নে নাকি সংগঠনের দ্বিধা বিভক্তি তৈরি হয়েছে, যেটা একেবারে কমপ্লিটলি ফেব্রিকেটেড ছিল। কারণ ওই মিটিং এ আমি দায়িত্ব নিয়ে বলতে পারি জুনায়েদ কোনো এজেন্ডাই ছিল না, কিন্তু তারপরেও এভাবেই নিউজটা করা হয়েছে। তখন আমরা যখন রিজয়েন্ডার দিলাম যে জুনায়েদ তো আমাদের মিটিং এ কোনো আলাদা করে কোনো এজেন্ডাই ছিল না, তখন কিন্তু ওই পত্রিকা স্বীকার করতে বাধ্য হলো যে হ্যাঁ আসলে আমরা পরে খবর পেয়েছি আমাদের সোর্সের কাছ থেকে যে জুনায়েদ কোনো এজেন্ডা ছিল না। তবু তারা ওই যে নিউজ করার যে প্রক্রিয়া সেটা থেকে কিন্তু তারা সরে আসে নাই। তো আমি এটা কথা বলছি যে ধরেন আমাদের সংগঠনের কারো কাছ থেকে আপনি গোপনে একটা কিছু জানলেন, সেটাতে নিউজ করে দিলেন, এটা আসলে কতটুকু আমি জানি না যে সাংবাদিকতা গোপনে জানলে গোপনে আমি আর ভালো বলতে পারবেন। আমি আপনাকে আমার কথা যদি আপনার আমার মানে আমি 1993 সাল থেকে সাংবাদিক করাই আমার আন্ডারস্ট্যান্ডিং অফ সাংবাদিকতা হচ্ছে যে যদি একমাত্র আমার দায় হচ্ছে পাবলিক ইন্টারেস্টের কাছে, আপনার কাছে থেকে যদি কোনো তথ্য আমি অফ দ্য রেকর্ড জানি অবশ্যই এটা আমি জানাবো না, কিন্তু কোনো তথ্য যদি আমাকে ভিতরের কোনো সোর্স জানায় এবং এটা যদি আমি ভেরিফাই করে আমি এটা জানতে পারি যে এটা সত্য, এটা আপনার পছন্দ হোক না হোক এটা আমার জানাইতেই হবে, এটা আমার সাংবাদিক হিসাবে এটা আমার দায়িত্ব, আমার কিছু করার নাই। মানে এতে আপনি আমাকে কম ভালোবাসবেন, এখন আমি আর কি করবো, একটু রিস্ক আমার নিতে হবে, বাট আপনি একটু পরিষ্কার। ঠিক আছে, সেটা না খালেদ ভাই, মানে একটা হচ্ছে যে তথ্যটা তো সত্য হতে হবে। এখন তুষার আপনি একজন রাজনীতিবিদ, আপনার ফ্যাক্ট আর আরেকজনের ফ্যাক্টের মধ্যে একটু রসমন ইফেক্ট থাকার কথা, যে আপনি যেটাকে ফ্যাক্ট মনে করছেন আরেকজন থেকে সেটাকে ফ্যাক্ট নাও মনে করতে পারে। কিন্তু কোনো কিছু যদি হাসনাতকে নিয়ে হাসনাতের বিলাসী জীবন নিয়ে কোনো কথা হয় নাই, এটা তো সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। প্রথম আলো তো কোনো ধরনের কোনো ডিসক্লেইমার না দিয়েই সব ইয়াটা বদলে দিয়েছিল, তারও 3 ঘন্টা পরে তারা মানে অন্য আরেকটা ছোট্ট করে একটা সংশোধনী দিয়েছে। এটা অবশ্যই এটা ঠিক যে প্রথম আলো নৈতিকভাবে এখানে স্ট্যান্ড নিতে পারে নাই, তার কোনো ক্লিয়ার অবস্থান নাই। সে যদি আপনাদের রাজনৈতিক দলের কাছ থেকে নথি স্বীকার করে থাকে সেটাও তার দুর্বলতা, আর যদি সে সত্য অসত্য করে সেটাও তার দুর্বলতা, তার পুরো প্রক্রিয়া দুর্বল। কিন্তু হাসনাতকে নিয়ে কোনো হাসনাতের বিলাসী জীবন বা এই ধরনের কোনো প্রসঙ্গই ওঠে নাই। তাহলে এইটা যখন আপনি ডিফেন্ড করতে পারলেন না, আমি যখন খালেদ ভাই যখন আপনি প্রশ্ন করলেন, আমি যখন বললাম যে না এটা আমাদের মিটিং এর কথাই ছিল না, তখন আপনি যদি ডিফেন্ড করতে না পারেন তখন কিন্তু আপনার জায়গাটা প্রশ্নবিদ্ধ হয়। আমি এটা বলার চেষ্টা আমি অ্যাবসলিউটলি, কিন্তু দা ওয়ে সংবাদ মাধ্যমকে ডিল করা হচ্ছে সেটা নিশ্চয়ই আপনারা আরেকটু ভাববেন, এবং আপনাদের দলের মধ্যে থেকে যা কিছু আছে বা যেসব কথাগুলি বাইরেও বলা হচ্ছে সেসব কথাগুলির এক ধরনের ব্যাখ্যা একটা জায়গা থেকে আমরা দাবি করি। আমি শুধু প্রশ্নটা করে রাখি, জনাব হাসনাত আব্দুল্লাহ আরেকটা স্ট্যাটাসে বলেছিলেন রয়ের সাথে আলোচনা করে এসে আমাদের ব্যাপারে কোনো প্রশ্ন বা ইলেকশনের ব্যাপারে কোনো প্রশ্ন করা ঠিক হবে না, এরকম একটা লাইন তিনি বলেছিলেন। আমরা একটু বলতে চাই রয়ের সাথে কে মিটিং করেছেন এবং এখানে কোত্থেকে আসলো, এখানে ইলেকশনের প্রসঙ্গ কোত্থেকে আসলো। আমি যদি এখন ইলেকশনের কথা বলি সেটা তো এই রয়ের কথাই বলা হবে কিনা, আপনারা একই বিড়াল বারবার বা একই কি জানি শিয়াল কুমির কি জানি একটা বারবার দেখাচ্ছেন কিনা সেটাও আপনারা একটু দেখবেন। আমি একটু জনাব সাদাত হোসেন সেলিম আপনার কাছে আসি। সেলিম ভাই, আপনি নিশ্চয়ই জানেন যে গত 15 বছরের শাসনের ভুল ত্রুটি, গত 3টি নির্বাচনে কারচুপি, জুলাই আগস্টের নিপীড়ন, হত্যাকাণ্ড নিয়ে আওয়ামী লীগের কারো মধ্যেই আমি এখন পর্যন্ত কারোর মধ্যে এত সমালোচনা দেখি নাই, অনুশোচনা দেখি নাই। এজিফ কেউ মারা যায় নাই জুলাই আগস্টে, এজিফ আওয়ামী লীগ গত 15 বছরে কোনো ধরনের অনৈতিক কোনো দুর্নীতি কিচ্ছু করে নাই, এজিফ শুধু ষড়যন্ত্রের কারণেই হঠাৎ করে তাদেরকে দেশ থেকে চলে যেতে হয়েছে। আমরা যারা আওয়ামী লীগের এইগুলি জিনিসই শুধু বলি, আওয়ামী লীগের পক্ষ থেকে মানে কি বলে সাইবার স্পেস এবং অন্যান্য জায়গায় অনেক আক্রমণের সম্মুখীন হই, কিন্তু আমরা আসার জায়গাটা তখন আরেকটু হতাশাময় দেখি যখন আমরা দেখি বিএনপির মধ্যেও আসলে কোনো রকম এই 15 বছর থেকে কোনো রকম কোনো শিক্ষা নেওয়ার কোনো জায়গা নেই। সামান্য সংস্কারের প্রশ্নে, বিশেষ করে আমি অন্য সংস্কারের দিকে যেতে চাই না, যে সংস্কারটা মানলে কোনো লস নাই, কোনো অসুবিধা নাই, এবং যেটা সবচেয়ে যৌক্তিক সংস্কার যে একজন 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এইটার ক্ষেত্রেও বিএনপি আসলে বাধা হয়ে দাঁড়াতেছে। এই যে মানে বিএনপির অবস্থান, আপনাদের অবস্থানের কারণ কি? আসলে 2বারের বেশি প্রধানমন্ত্রী না হলে কি লস? সেলিম ভাই আপনি বলেন তো, আপনি কেন 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকবেন? আচ্ছা, আমি প্রথমেই যে কথাটা বলতে চাই সেটা হলো যে আসলে তো আমাদের অসংখ্য বন্ধু বান্ধব, আমি তো সাংবাদিক মহলে খুবই
আমার যোগাযোগ Right, আছে, right. এবং আপনার প্রায় হেড অফ নিউজ বলেন অথবা মানে প্রধান বার্তা সম্পাদকদের সাথে কথা হয়, অথবা অনেক সংবাদপত্রের প্রকাশক মালিকের সাথে কথা হয়। তো তারা আসলে যে মানে ভয়ে এখন অনেক কিছু লিখতে পারছেন না, তারা অনেক কিছুই জানেন কিন্তু তারা ভয় লিখছেন না। প্রথম আলোর মতো পত্রিকায় যখন সংবাদ পরিবর্তন হয়ে যায়, কারণ 10 মিনিটের নোটিশে প্রথম আলোকে একদম মাটিতে মিশিয়ে দেওয়ার মতো ক্ষমতা এখন ওনারা রাখেন, যে কারণে কোনো পত্রিকা এবং কোনো টিভিতেই ওনাদের কোনো সংবাদ আসে না। কিন্তু আমরা অনেক কিছু জানি, সাংবাদিকরা অনেক কিছু জানে। এটা সেলিম ভাই, আমি আপনার সাথে কিভাবে একমত হই। আপনি কি মনে করেন আপনারা যখন ক্ষমতায় ছিলেন, বিএনপি যখন ক্ষমতা ছিল, আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল, তাদের থেকে অনেক বেশি পাওয়ারফুল এনসিপি তাদেরকে মাটির সঙ্গে ধুলার সঙ্গে মিশায় দিবে? না, ওরা তো বাংলাদেশের ইতিহাসে কোন দিন, বাংলাদেশের ইতিহাসে কোন দিন একটু থ্রেট ছিল না সংবাদ মাধ্যমের প্রতি? বিভিন্ন ভবন অথবা বিভিন্ন মানে বাড়িঘর মাটির সাথে মিশিয়ে দিয়ে তারা এক ধরনের যে মব জাস্টিস সৃষ্টি করেছে, এটা কিন্তু একটা ভীত সন্ত্রস্ত করে রেখেছে সংবাদপত্র সহ অনেকগুলো প্রতিষ্ঠানকে, সরকারি বলেন আর বেসরকারি প্রতিষ্ঠান বলেন, এগুলো তাদের আতঙ্কে অত্যন্ত আতঙ্কিত। এটা আমি একদম নিঃসন্দেহে বলতে পারি, তাদের আতঙ্কে অত্যন্ত আতঙ্কিত। এখন তাদের ক্ষমতা কতটুকু আছে নাই সেটা বড় কথা নয়, বড় কথা হলো যে মানে তারা একটা আতঙ্ক সৃষ্টি করতে পেরেছে যে তাদের বিরুদ্ধাচরণ করলে তারা। সেলিম, আমি আপনার একটা কথা বলি, প্রথম আলোর কাছে যদি এই তথ্য 100% থাকতো যে হাসনাতের বিলাসী জীবন নিয়ে কথা হয়েছে, প্রথম আলো এই স্টোরি তুলতো না। আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি। প্রথম আলো দুর্বল হইতে পারে, প্রথম আলো এখন এত দুর্বল না সেলিম ভাই, এবং প্রথম আলোর হাত দেয়া এত সহজও না। আমি চাইও না প্রথম আলোকে হাত দেওয়া হোক, ওরা যতই গলাবাজি করুক, হুমকি ধামকি দেখ, আমি জানি তো মানে এইটা যদি প্রথম আলো যদি নিউজটা ঠিক হইতো, প্রথম আলো এটা তুলতো না, যত হুমকি দেখ না। ঠিক আছে, তারপরেও মানে তারা স্বস্তি বোধ করে নাই বলেই তারা আসলে এটা না। নিউজটা সত্যতা নিয়ে আমার সন্দেহ আছে ভাই। হাসানাতের মানে বিলাসী জীবন নিয়ে আমাদেরও কিছুটা কথা আছে, কারণ তাকে এক পোশাকেই দেখি এবং তাকে অন্যদের চাইতে আমরা আলাদাভাবে দেখতে চাই এবং আমরা সেভাবেই তাকে দেখবো বলে আশা করছি আর কি। না, ও আবার ইন্টারেস্টিং, ও আমার হোসেন এসে বলে গেছেন উনি আর কি, ও বলাটা ঠিক হচ্ছে না, উনি আমার হোসেন এসে বলে গেছে আপনার মতো 1000 খালেদ মুহিউদ্দিন আছে যারা আমার গাড়ি দেয়। না, ওটা বিশাল ব্যাপার। আমি মনে মনে বলি যে রাজনীতি এবং অপসংস্কৃতিতে তারাও যে অভ্যস্ত হয়ে গেছে, 1000 লোক যে তাদেরকে গাড়ি দিলে তারা গাড়িতে চড়বে, এই জিনিসটা প্রমাণ হয়ে যাওয়ার কারণে গাড়িটা দেয়। তাদেরকে একজনের গাড়ি দেওয়ার পরে যদি সে গাড়িটা ফেরত দিয়ে দিত যে না আমি এই গাড়িতে চড়বো না, তাহলে আর দ্বিতীয় ব্যক্তি তাদেরকে গাড়ি দেওয়ার ব্যাপারে আপনার সাহস পেত না এবং আমরা একটা নতুন দিশার সন্ধান পেতাম, নতুন বন্দোবস্তের দিকে আমরা ধাবিত হতাম। যাক, এখন যে সংস্কারের কথাটা বলছেন, সংস্কারের ব্যাপারে তো আমরা সংস্কার চাই। আপনার বিএনপি আজকে থেকে আরো 2-2.5 বছর আগে 27 দফা সংস্কারের দাবি তারা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পেশ করেছে। পরবর্তীকালে আমাদের প্রায় 40টি রাজনৈতিক দলের সাথে একাধিকবার বৈঠক করে আমরা 31 দফার একটা সংস্কার প্রস্তাব আমরা উত্থাপন করেছি। সেখানে বলা হয়েছে যে এক ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, কিন্তু যেমন আমাদের বিভিন্ন ব্যবসায়িক যে 31 দফার মধ্যে আছে একাধারে পরপর না একাধারে পরপর 2বার প্রধানমন্ত্রী হতে পারবে না। বাংলাদেশের বিভিন্ন মানে সামাজিক ক্লাব এবং বিভিন্ন মানে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে আছে পরপর 2বার বা 3বারের বেশি কেউ ইসি মেম্বার হতে পারবেন না, পরপর 2বারের বা 3বারের বেশি কেউ আপনারা প্রেসিডেন্ট হতে পারবেন না। যদি পরপর 2বারের বেশি হতে পারেন, পর 5 বছর পরে বা 4 বছর পরে আবার হতে পারবে, এই ধরনের একটা নিয়ম আছে। পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এটা এমন কি সংস্কার? এটা করলে এটা বিরাট বড় সংস্কার ভাই। আমি আপনাদের বলি এটা অনেক বড় সংস্কার। এইটা যদি সংস্কার না হয়, আমরা দেখতে পাচ্ছিলাম যে শেখ হাসিনা সম্পর্কে বলা হয় যে তার বিকল্প কি, যদি সংবিধানে এটা থাকা, এবং বিকল্প কি বলতে বলতে কিন্তু 3টা খারাপ ইলেকশন করা হয়েছে, একটা ফেসিবাদী একটা রাজনীতির একটা সূচনা করা হয়েছে। আপনি আমাকে বলেন 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকার পরে উনি অবসরে চলে যাবেন বা উনি পার্টিকে নেতৃত্ব দিবেন, উনি দেশের জন্য আলাদা করে কাজ করবেন, বাংলাদেশের সবচেয়ে বড় দূত হবেন, উনার তো অনেক কাজ। উনি আরো আমার ব্যক্তিগতভাবে পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এটার প্রতি সম্পূর্ণ সমর্থন আছে। এমনকি আমি বারবার বলি যে পরপর 2বারের বেশি বা মোট 2বারের বেশি সংসদ সদস্য হতে পারবেন না, এটার প্রতি আমার সমর্থন আছে। কারণ আমরা একজন দেখি যে 7বার 8বার 6বার করে সংসদ সদস্য হওয়ার পরে তারপরে তিনি তার ছেলের হাতে আপনার সেই নবুয়ত প্রদান করেন, অথবা তার মেয়ের হাতে করেন, অথবা মেয়ের জামাইয়ের কাছে করেন। এই যে পারিবারিক ভাবে তারা কোনো কর্মীদেরকে উঠতে দেন না, আমি এটার বিরুদ্ধে। এছাড়া আপনি যদি আমাদের পাশের দেশে দেখেন, জ্যোতি বসু 5 কি 6বারের মতো মুখ্যমন্ত্রী হয়েছিলেন, প্রায় 6বারের মতো। মমতা ব্যানার্জি ইতিমধ্যে মনে হয় 4বারের মতো মুখ্যমন্ত্রী হয়েছেন। ভারতের বিভিন্ন প্রদেশে 3-4বার পর্যন্ত মুখ্যমন্ত্রী হতে পারছেন। সুতরাং আমরা বাংলাদেশেও প্রদেশ করবো, তো প্রদেশের মধ্যে মুখ্যমন্ত্রী আপনিও হয়েন 3-4বার, কিন্তু প্রধানমন্ত্রী পদটা হেড অফ স্টেটের পদে 2বারে রাখেন সেলিম ভাই। না, এটা 2বার আমরা আমাদের কাছে এটা ভালো, আপনাদের জন্য ভালো।
আমরা দুইবারের জন্য আমরা পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী চাইবো না। এটা যখন আমাদের সাথে আলোচনা করবে আমরা এটার পক্ষে একমত থাকবো এবং অধিকাংশ রাজনৈতিক দলই এটার প্রতি একমত থাকবে। এইটা কিন্তু খুব যে মৌলিক সংস্কার, আমি এটাকে মৌলিক সংস্কার মনে করি না। পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকা উচিত নয়, এটা আমি মনে করি, এটা আমি বিশ্বাস করি এবং এটা আমি ধারণ করি। কোন সংস্কারটা নিয়ে আপনার কাছে মনে হয় যে মৌলিক সংস্কার এবং এইটা করা উচিতই না, এটা নামই এখন আনা উচিত না? মানে আমরা তো প্রতিদিনই বিভিন্ন জায়গায় দেখতেছি, আপনি একটু বিশ্লেষণ করে বলবেন যে এই সংস্কারগুলির মধ্যে কোনটা আপনার সবচেয়ে চোখে পড়তেছে যে না এটা একদম হওয়াই যাবে না? আমার তো বারবার মনে হচ্ছে দুইবার একাধারে প্রধানমন্ত্রী, দুইবার পরপর প্রধানমন্ত্রীটাই বেশি আলোচনায় আমার চোখের মধ্যে লাগতেছে, আর বাকি তো সবাই একই আছে। এটা আলোচনার মধ্যে রাখতেছে, কিন্তু সংস্কার কমিশন গুলো যে কি সংস্কার করতে চাচ্ছেন এবং কি সংস্কার তারা এই 8 মাস যাবত তাদের মন্ত্রণালয়ের মৌলিক কোন সংস্কার করতে পেরেছেন কিনা বা গৌণ কোনো সংস্কার করতে পেরেছেন কিনা, এটার কোনো উদাহরণ আমাদের মধ্যে নেই। আপনারা রাজি হইলেই না করবে, আপনারা করতে পারতেছেন কিনা এটা কেন করতেছেন এই সরকারে? আপনারা রাজি হইলে কালকে করে ফেলবে, সাইন করে ফেলবে। সংস্কার করতে তো একটা চিঠি না। দেখুন, আমি বলি স্থানীয় সরকার যে সংস্কারের মানে যে বর্ণনা দিয়েছেন সেটা আমরা 1965 সালে বিডি মেম্বার মানে বিডি মেম্বার বা মৌলিক গণতন্ত্রের মেম্বার আমরা পেয়েছি, যে মেম্বাররা চেয়ারম্যান নির্বাচন করবে। আজকে মানে স্বাধীনতার পর থেকে আমরা 54 বছর যাবত আমরা সরাসরি মেয়র ভোট দিই এবং কাউন্সিলর ভোট দিই। আজকে মেয়রের পরিবর্তে যদি শুধু কাউন্সিলররা মেয়রের ভোট দেয় তাহলে সেখানে কি পরিমাণ কালো টাকার মানে খেলা হবে আপনি চিন্তা করতে পারছেন? একটা ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচিত হবে, সেই ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান নির্বাচিত করবে। এটা কি মৌলিক সংস্কার? এটা তো কোনো মৌলিক আমার মনে হয় সংসদের মেয়াদ 4 বছর করা, এটা কোনো মধ্যে পড়ে না। তারপরে আপনার ভোটারের বয়স 1 বছর কমাতে হবে, প্রার্থীর বয়স 2 বছর কমাতে হবে। এই সংস্কারগুলোই তো আমরা চোখের সামনে দেখছি, এর বাইরে কোনো সংস্কার আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। এছাড়া আমি আপনাকে বলি, এই যে 8 মাস পর্যন্ত যেসব মন্ত্রণালয়গুলো আছে, এই মন্ত্রণালয়গুলো তাদের মন্ত্রণালয়কে গতিশীল করার জন্য যে সংস্কারগুলো করার দরকার সেই সংস্কারগুলো এখনো হয়নি। এখনো আমরা যদি ঢাকা এয়ারপোর্টে আসি, আমাদের একটা লাগেজ পেতে 2 ঘন্টা, আগে 2 ঘন্টা লাগতো, এখনো 2 ঘন্টা লাগে। তো কোনো পরিবর্তন কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি না। আপনার আইনের যে আপনার পাহাড় জমে আছে মামলা। না সেলিম ভাই, আপনি আমার মনে হয় যে বেশ কিছু মানে আশার কথা বলছেন, যেগুলি আসলে করতে হলে আমাদের ইফিসিয়েন্সি একটু বাড়তে হবে। এটার সাথে কি আসলে সংস্কারে কোনো যোগ আছে? মানে ঢাকা এয়ারপোর্টে যে আপনি লাগেজ পাইতে 2 ঘন্টা দেরি হচ্ছে, এটাতে মানে প্রফেসর মোহাম্মদ ইউনূসের অনেক বেশি কিছু করার আছে? না, এটা প্রফেসর মোহাম্মদ ইউনূসের না। আমরা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে নিঃশর্তভাবে সমর্থন করেছি এবং আমরা প্রফেসর ইউনূসকে সেই সময় আমাদের প্রফেসর ইউনূস ছাড়া আর কোনো বিকল্প ছিল না। কিন্তু উনি যে উপদেষ্টা মন্ডলী গঠন করেছেন সেটা দেখে আমরা প্রচন্ড হতাশ হয়েছি, আমরা খুবই আশ্চর্য হয়েছি। এই উপদেষ্টা মন্ডলীর দ্বারা বর্তমানে একটা মানে এই ভয়ানক পরিস্থিতিতে বাংলাদেশে সামাল দেওয়া সম্ভব নয়। 90 জন উপদেষ্টাই একটা অবসর জীবন যাপন করতো, তারা দিনে অথবা রাত্রে ঘুমেই তারা কল্পনা করে নেই যে তারা বাংলাদেশের উপদেষ্টা হবে। সুতরাং তাদের থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে যতবার আমাদের দেখা হয়েছে, যতবার আমরা বক্তব্য রাখার সুযোগ পেয়েছি, ততবার বলেছি আপনারা উপদেষ্টা মন্ডলীর পরিধি বৃদ্ধি করেন এবং যারা উপদেষ্টা মন্ডলীর যথাযথ সার্ভ করতে পারছে না তাদেরকে দয়া করে বাদ দেন। তিনি আমাদের এই কথাগুলো একেবারেই কানে নেন। সেলিম ভাই, প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব কি ঠিক আছে? উনি একজন মানে সুইট টকার, উনি ভালো বক্তব্য রাখেন। ডক্টর সালেউদ্দিন আহমেদ কি ঠিক আছে? ডক্টর সালেউদ্দিন আহমেদ কি ঠিক আছে? আমি যদি আপনাকে সত্যিকার অর্থে বলি যে ডক্টর সালাউদ্দিন আহমেদ অর্থমন্ত্রী হিসাবে উনি যে আর্থিকভাবে যে মহা কেলেঙ্কারি ছিল, কাজের বুয়ার নামে 250 কোটি টাকা লোন, চটপটিওয়ালার নামে 300 কোটি টাকা লোন এবং ব্যাংকের মালিকরা যেভাবে ব্যাংককে শোষণ করে আপনার লোনগুলো নিয়ে যেত, সেটার একটা শৃঙ্খলা উনি আনতে পেরেছেন। ব্যাংকিং খাতে একটা শৃঙ্খলা আনতে পেরেছেন। এছাড়া যদি আপনি আমাকে বলেন, আমি আর কোনো মন্ত্রণালয় আর কি চাইছিলেন আপনি? নাম্বার দিতে রাজি নই। আর কি চাইছিলেন আপনি বা আর কারে আপনি পারেন? ডক্টর ওয়াহিদুদ্দিন, আমি 2-4 জন সম্পর্কে জানতে চাই। ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ কি ঠিক আছে? ডক্টর আসিফ নজরুল কি ঠিক আছে? জনাব আদিলুর রহমান কি ঠিক আছে? সৈয়দ রাজন হাসান, আমি তো দেখি বেশিরভাগ লোক কি ঠিক আছে। না, আমি আসিফ নজরুল সাহেবকে বলেছিলাম যে দেখেন আমাদের এখানে দেওয়ানি মামলা বছরের পর বছর, আপনার এই দেওয়ানি মামলাগুলো 20-30 বছর পর্যন্ত শেষ হয় না। আপনি যখন ক্ষমতায় এসেছেন আপনি অন্তত একটা বাড়ি দিয়ে দেন যে দেওয়ানি মামলা যেগুলো পুরনো আছে, এই মামলা এত বছরের মামলা এত দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে, অথবা মামলার জট কমানোর জন্য আপনারা বিচারপতিরা যেন একদম যথাসময়ে এজলাসে বসে এবং সর্বশেষ সময় পর্যন্ত এজলাস ত্যাগ করে আপনি আপনার এই যে মামলা নিষ্পত্তি গতিটা একটু বাড়িয়ে দেন। উনি বলছে আমি করছি। তো আমি তো ওনার থেকেও কোনো মৌলিক কোনো আমি কোনো আমি কয়েকদিন আগে আমি পঙ্গু হাসপাতালে গিয়েছি। পঙ্গু হাসপাতাল যে এত নোংরা এবং এত এত একটা বাজে অবস্থা, স্বাস্থ্যমন্ত্রী তো মৌলিক, ওনারা কোনো জায়গায় কিন্তু কোনো চুরি আটকাইছে মনে হয়, চুরির কাছে মনে হয়। আর আমি একটু আপনাকে বলার জন্য একটু বলে রাখি যে 1999 সালে আমার একটা প্রতিবেদন প্রথম আলোতে লিড স্টোরি হয়েছিল, সেখানের মধ্যে আমি বলতে মানে একটা যেটাকে বলে হচ্ছে যে সামারাইজ করছিলাম, আমরা যদি আজকে থেকে স্ক্যান্ডিনেভীয় দেশগুলির মতো ইফিশিয়েন্ট হয়ে উঠি তাহলে আমাদের চলমান মামলাগুলি যেগুলি জমে আছে সেগুলি শেষ করতে 50 বছর লাগবে।
তো সো আমাদের জমে থাকা মামলা শেষ করা, সেটা আপনি হয়তো খুব ভালো জানেন, সেটা হয়তো এত সহজ নয়। আমি একটু দর্শকদের কথা বলে রাখি, দর্শকদের আমি জানতে চেয়েছিলাম যে কেউ 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এমন সংস্কার প্রস্তাবে বিএনপি রাজি না। প্রিয় দর্শক, তাদের অবস্থান সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 13% দর্শক মনে করছেন যে তাদের অবস্থান সঠিক, শতকরা 87% মনে করছেন তাদের অবস্থান সঠিক নয়। 76,000 দর্শক এখানে ভোট দিয়েছেন। সেলিম ভাই, আপনি দেখতেই পাচ্ছেন আমাদের এখানে দর্শকরা যারা আছেন তাদের মধ্যে একটা বড় অংশ এই 2বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া প্রসঙ্গে তাদের মতামত জানিয়েছেন। আমরা পরে আবার আপনার কাছে আসছি। আমরা একটা ছোট গুচ্ছ প্রশ্ন নিয়ে আবার একটু যাই জনাব সারোয়ার তুষার আপনার কাছে, যে রয়ের সঙ্গে মিটিং করে এসে ইলেকশন নিয়ে কথা বলার কথা আমরা মানব না। জামাতে ইসলামীর আমির ফেব্রুয়ারি মাসের মধ্যে বা ফেব্রুয়ারি মাসের আগে বা রমজানের আগে ইলেকশন চান বলে এই বক্তব্য দেওয়ার পর আমরা এই স্ট্যাটাসটা দেখেছি জনাব হাসনাত আব্দুল্লাহ পক্ষ থেকে। এবং আরেকটি প্রশ্ন আমরা দেখি, আরেকটি প্রসঙ্গে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেটা হচ্ছে জনাব নাহিদ ইসলাম আপনার দলের আহ্বায়ক, তিনি বলেছেন যে প্রশ্নে বিএনপি আছেন, এই সরকারের মধ্যে প্রশ্ন বিএনপির দখলে চলে গেছে, এই সরকার আমলে নিরপেক্ষ নির্বাচন হবে না। আমাদের প্রশ্ন, মাহফুজ আলম এবং আসিফ মোহাম্মদ সজীব ভাই এখনো ক্যাবিনেটে আছেন, এনসিপির দিক থেকে তাদের আসলে স্ট্যাটাস কি? তারা কি বিএনপির এজেন্ডাই বাস্তবায়ন করছে? তাহলে তারা পদ থাকছেন না কেন এখনো? আপনাদের প্রতিনিধি হিসেবে কি সরকারে আছেন? কোন এক সময় ইলেকশন কাছাকাছি আসলে কি আমরা তাদের দুজনকে বাইরে দেখবো এবং এই সময়টাই কি তারা আপনাদের দলের জন্য আখের গুছাচ্ছেন কিনা? জনাব সারোয়ার তুষার। আচ্ছা, 1 নম্বর কথা, হাসনাত আব্দুল্লাহ ইলেকশনের কথা বলেন নাই। হাসনাত আব্দুল্লাহ বলেছেন, একদম যদি আমি স্ট্যাটাসটা পড়ি, যে রয়্যাল স্টেশন হেডের সঙ্গে মিটিং করে তাদের প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশের রাজনীতি চলবে না। ওকে, কাকে মিন করছেন? রাজনীতির কথা বলেছেন। আচ্ছা, রাজনীতি কাকে কাকে মিন করছেন? নির্বাচনের প্রসঙ্গটা নাই। কাকে মিন করছেন? কে রয়্যাল স্টেশন হেডের সাথে কে মিটিং করছেন? এটা আমার কাছে কোনো তথ্য নেই এবং আমি এই ব্যাপারে হাসনাতের সাথে কথাও বলি নাই। তিনি কোনো তথ্যের ভিত্তিতে বলেছেন কিনা তার তথ্য তাকেই ডিফেন্ড করতে হবে যদি এরকম কোনো তথ্য তার কাছে থাকে। ওকে, সো এটা নিয়ে আর কি বলবো, মানে আমি যেটা জানি না সেটা তো আপনাদের দলের ক্ষেত্রে মানে এইটা কম আর বেশি কি এরকম যে আমরা যখন দেখি যে প্রথম আলোকে একিউজ করা হচ্ছে, এবং আমি প্রথম আলোর অবস্থান দেখে বুঝছি যে বাস্তব কারণে একিউজ করছেন ওনাকে জনাব আব্দুল্লাহ, কিন্তু বলা হইতেছে যে হেডকোয়ার্টার হচ্ছে ইন্ডিয়াতে। আপনারা কি এই জনগণের যে ইন্ডিয়ার প্রতি এক ধরনের আমি কি বলবো ইন্ডিয়ার প্রতি এক ধরনের মারাত্মক ক্ষোভ, মারাত্মক হতাশা আছে, যেহেতু 15 বছর ধরে ভারতকে টিকিয়ে রাখার ব্যাপারে ইন্ডিয়ার একটা অবস্থান ছিল, আওয়ামী লীগকে টিকিয়ে রাখার ব্যাপারে ইন্ডিয়ার একটা অবস্থা ছিল, সেইটা আপনারা ব্যবহার করতে চাইছেন নাকি কেন? এইটা একটু যদি বলেন, এবং মাহফুজ এবং আসিফ ভুঁইয়ার জায়গাটা থেকে একটু যদি। না, প্রথম আলোর এই নিউজ করাটা তো আমি একটু আগে সমালোচনা করলাম, কিন্তু আমি অবশ্য মনে করি না যে এটা ইন্ডিয়ার দিক থেকে ঘটছে কিনা এরকম, যেহেতু আমার কাছে এটা পরিষ্কার কোনো তথ্য নাই, আমি এটা বলতে চাইবো না। এবং আমরা সবাই মিলে এটা এইভাবেই বলবো সেরকমও না, আমাদের সবাই তো এইটুকুর কথা বলেন না। এটা হাসনাত আব্দুল্লাহ তিনি বলেছেন যে এটা ইন্ডিয়া থেকে করানো হয়েছে কিনা, এইটার উত্তরটা ভালোভাবে ক্লারিফিকেশন তিনিই করতে পারবেন। তবে আমি মনে করি যে আগেও বলেছি যে তথ্যটা আপনি ডিফেন্ড করতে পারবেন না সেই তথ্য দিয়ে নিউজ না করাই ভালো। এর আগেও আরেকটা জিনিস ঘটেছিল, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের আলোচনাকে ধরে একটা নিউজ করা হয়েছিল, যেটা আমার কাছে প্রচন্ড শকিং লেগেছিল, যে আপনি একটা সংগঠনের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কেউ একজন ধরে নিলাম যে খবরটা লিক করেছে বা পাচার করেছে, এটা নিয়ে কিভাবে নিউজ হতে পারে? একেবারে হুবহু কে কি বলেছে ওই কোটেশন সহ। যাই হোক, তো এইটা আসলে আমি জানি না যে এইভাবে নিউজ করা যায় কিনা। আর আসিফ এবং মাহফুজ অবশ্যই তারা সরকারে আছেন, কিন্তু তারা তো আসলে এইখানে আমাদের প্রতিনিধি হিসেবে নাই, মানে তারা তো এনসিপির কেউ না। তারা এই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারে গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে তারা গেছেন, এবং তারা পরবর্তীতে নির্বাচন করবেন কিনা, ইলেকশনে আসবেন কিনা, আমাদের দল করবেন কিনা, এই ব্যাপারে তারা আমাদেরকে কিছু জানান নাই। এবং আমরা নাহিদ ইসলাম আসার আগে আমরা নাহিদকে বলেছিলাম যে আপনি যদি দল করতে চান তাহলে আপনাকে আপনার পদ ছেড়ে দিয়ে আসতে হবে। তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি রাজনীতি করবেন। একই ধরনের সিদ্ধান্ত তাদেরকে নিতে হবে, এবং সেক্ষেত্রে তারাই সিদ্ধান্ত নেবেন যে কখন তারা বেরিয়ে আসলে সেটা নিরপেক্ষ মনে হবে। এই ব্যাপারে আমাদের দিক থেকে তাদের প্রতি কোনো নির্দেশনা কিংবা আহ্বান বা চাহিদা নাই। আমরা আমাদের দল যেভাবে আগানো সেভাবে আগাবো, তারা সিদ্ধান্ত নেবেন দুইজন যে তারা কি করবেন। আর যেটা নাহিদের যে কথাটাকে আপনি বলেছেন যে বিএনপি দ্বারা প্রভাবিত, এটা কিন্তু আমি নিজে বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি যেটা কিরকম নির্মম সত্য। একটা ওয়ার্ড কমিটির সভাপতি বিএনপি, তার যে পরিমাণ ইনফ্লুয়েন্স ইউএনও অফিসে, যেভাবে তারা কাজগুলো মানে বৈধ অবৈধ উপায়ে নিয়ে যায়, এবং এক ধরনের ত্রাসের একটা রাজত্ব তারা কায়েম করেছে এই ওসি, এসপি, ডিসি এবং ইউএনও, বিশেষত এই আরো আছে এসি ল্যান্ড সহ উপজেলা নির্বাহী অফিসার, সড়কের যে বিভিন্ন অফিসার, এই যে স্থানীয় পর্যায়ে একটা জেলায় যে সমস্ত সরকারি অফিস বা রাষ্ট্রীয় দপ্তর আছে, সেখানে দোর্দণ্ড প্রতাপ এখন এই মুহূর্তে বিএনপি। না, আপনার কাছে এইটা মনে হয় না তুষার, এইটা এমন মনে হয় না যে এটা এমনও হইতে পারে যে ওয়ার্ড পর্যায়ে যিনি আসলে কাজটি নিয়ে যাচ্ছেন বা যে কন্ট্রাক্টর কাজটি নিয়ে যাচ্ছেন, তিনি অনেকদিন ধরে কন্ট্রাক্টর হিসাবে আছেন 10 বছর 15 বছর। না, সেরকম না। আমাদের কাছে তো এনসিপি তো খুবই প্রকাশ করেছে, এনসিপি তো এটা হতাশাও প্রকাশ করেছেন আমাদের কাছে কেউ যে এটা তারা এক ধরনের চাপ প্রয়োগ করে নিয়ে যাচ্ছে, বা সাংগঠনিক যে তাদের শক্তি আছে এটা দেখিয়ে তারা নিয়ে যাচ্ছে।
তো এই জিনিসগুলো হচ্ছে এবং আমাদের কাছে কিন্তু অনেকে বলছেন যে অসহায়ত্ব প্রকাশ করেছেন অনেক, কিন্তু officer, আপনারাও তো ফোন করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চেঞ্জ করে দিচ্ছেন, আপনারা ফোন করে ইউএনও কে হুমকি ধামকি দিচ্ছেন, আপনারাও তো ফোন করে অনেক কিছু করছেন। জনাব সারোয়ার তুষার, আমি যেহেতু আপনাদেরকে এইটা যারা যারা এটা করেছেন যে তাদের আসলে তাদের ভাষণটা আমি শুনতে পারবো না, সেজন্য তাদের নাম বলতেছি না, কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে এরকম ঘটনাও ঘটতেছে, এবং একটা দুটা না কিন্তু। এবং আমি নিজে কিন্তু দেখতেছি যে বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদেরও যথেষ্ট ইনফ্লুয়েন্স আসে এনসিপিরও সরকারি অফিসারদের উপরে। না এটা আমি সেরকম পাইনি। আমি শুধু নরসিংদী না, আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমাদের সংগঠনের তরফ থেকে যাচ্ছি, সেখানে আমাদেরকে পদ্ধতিগতভাবে অসহযোগিতা করার একটা প্রক্রিয়া দেখা যাচ্ছে। এটা কি ইদানিং আপনারা দল করার পরে ইদানিং 100-2 সপ্তাহে এনসিপি হওয়ার পর থেকেই কিন্তু আমাদের যে খুব বেশি, যেহেতু আমাদের কমিটি নাই এবং আমাদের কেন্দ্রীয় নেতা বিভিন্ন জেলায় আছে, তো তারা গেলে যে এমন না যে একেবারেই কোনো মানে কথাবার্তা বলছেন না, তারা একটা হাসি মুখে শুকনো হাসি দিয়ে আমাদের সাথে কথাবার্তা বলেন, কিন্তু খুব যে ইনফ্লুয়েন্স আমাদের আছে এটা আমার কাছে তো এরকম মনে হয় না। আমি বরং দেখেছি যে বিএনপি, ধরা যাক আওয়ামী লীগের, এরকম আমি নিজে দেখেছি নরসিংদীতে আওয়ামী লীগের তো একজনকে ধরিয়ে দেওয়া হয়েছে, জনগণ ধরিয়ে দিয়েছে, তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ আছে ফৌজদারি অপরাধের, বিএনপি নেতা চাপ দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে এসছে। এরকম একাধিক ঘটনার উদাহরণ নরসিংদীতে আছে, অন্যান্য জায়গায় তো আছে। এবং কলকারখানা, যেমন ধরুন আজকে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে, মঈন খান সাহেবের যিনি পিএস মিল্টন, তিনি 128টা কারখানা পলাশের থেকে চাঁদাবাজি করছেন। তো এটা তো আর কোনো ইজারা কিংবা বৈধ উপায় কিছু করছেন না, এটা নিয়ে নিউজ হয়েছে কিন্তু। হ্যাঁ, আজকে আমি আপনাকে পাঠাতে পারবো। এবং বিশ্বত আমি বলতে পারবো, পলাশ একটা উপজেলা যেটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজড এবং শিল্পাঞ্চল, আপনি জানেন। সেখান থেকে বিএনপির নেতাকর্মীরা গত 7-8 মাসে যে মাত্রা চাঁদাবাজি করেছেন, একটা গলির নেতা মানে কথিত আছে যে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন, এবং বিভিন্ন ভাবে আওয়ামী লীগের লোকজনের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে শেল্টার দেওয়া হচ্ছে। এইগুলো কিন্তু একেবারে পুরো পলাশে আপনি আপনার যে কোনো একজন ব্যক্তিকে পাঠালে তিনি এইগুলো শুনে আসবেন। পলাশের মানুষের একটা নাভিশ্বাস মানে সৃষ্টি করেছে, তারা একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছে, এবং মাদকের একটা সিন্ডিকেট তাদের নেতৃত্বে চলছে। আমি শুধু বলেছিলাম যে পিএস পলিটিক্স চলবে না নরসিংদীতে। আমি কারো নাম বলি নাই, কোনো দলের নাম বলি নাই, কিছু বলি নাই, কিন্তু আমাকে ক্রমাগত বেনামে থ্রেট দেওয়া হচ্ছে, আমাকে নরসিংদীতে ঢুকতে দেওয়া হবে না, আমাকে দেখে নেওয়া হবে, ইভেন এমনকি কোনো ক্ষেত্রে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে যে আমাকে হত্যা করা হবে যদি সুযোগ পাওয়া যায়। ওকে, তো এইটা আপনার কাছে কি মনে হয়, এইটা আপনার কাছে কি মনে হয়, এইটা একটু হিংসা টিংসা থেকে নাকি? যেহেতু আপনারা 5 স্টার হোটেলে ইফতার করতেছেন, প্রাড়ো গাড়ি চড়তেছেন, আরো 1000 লোক আপনাদেরকে 1000 প্রাড়ো গাড়ি দিয়ে বলবে, বড় বড় অফিসে বসতেছেন, অনেকে এরকম বলতেছেন যে আপনারা মূলত সবচেয়ে বেশি বৈষম্য করতেছেন, কারণ হচ্ছে একই সারোয়ার তুষার আর আরেকজন হয়তো রাস্তার আন্দোলনে ছিলেন, তিনি এখনো রাস্তায় আছেন। সারোয়ার তুষার এখন খুবই শীতাতপ নিয়ন্ত্রিত অফিসে বসে গাড়ি হাঁকিয়ে বাড়ি হাঁকিয়ে খুব দাপটের সাথে চলাফেরা করতেছেন। এটা মনে হয় কিনা আপনাদের? না ভাই, আমি আহ্বান জানাতে চাই। আমাদের তো একটা দুদক নামে একটা প্রতিষ্ঠান আছে, আমাদের দলের তরফ থেকে সর্বশেষ জেনারেল মিটিং এ কিন্তু আমাদের আহ্বায়ক পরিষ্কার ভাই বলেছেন যে আমাদের সকল কেন্দ্রীয় নেতাকে তাদের সম্পদের হিসাব দিতে হবে, মানে তাদের সোর্স অফ ইনকাম কি, এবং তারা কিভাবে সম্পদটা যদি বেড়েও থাকে সেটা কিভাবে বাড়ছে, এটা তাদেরকে দেখাতে হবে। এবং আমি এটা জাতীয় নাগরিক কমিটি পর্যায়ে আহ্বান জানিয়েছিলাম যে আপনারা দুদকের কাছ থেকে একটা তদন্ত করেন যে যারা জাতীয় নাগরিক কমিটিতে ছিল, তারা আসলে জাতীয় নাগরিক কমিটির 5-6 মাস কাজ করার পরে আসলে কি তাদের অর্থনৈতিক স্ট্যাটাসের কোনো এমন কোনো পরিবর্তন হয়েছে কিনা যেটাকে সন্দেহ করা চলে। যদি সেটা সন্দেহ করা চলে অবশ্যই এটা প্রকাশ করা। কিন্তু আপনারও তো নিজস্ব সম্পদ দলে আসার আগে কোন জায়গায় আসে, পরে কোন জায়গায় আসে, সেটা প্রকাশ করতে পারতেন, ওয়েবসাইটে আমরা দেখে নিতে পারতাম। দুদক এসে আপনাদেরকে দেখবে, আপনারা নিজেরাও তো করতে পারতেন, নিজেরা, যেহেতু আপনারা ছাত্র ছিলেন বেশিরভাগ, আপনারা বড় কোনো পেশার সাথে ছিলেন না বেশিরভাগ, সেহেতু আপনারা তো এটা খুব সহজেই এটা আপনারা প্রকাশ করতে পারতেন। যেমন দুটো জিনিস, একটা হচ্ছে যে আমাদের দলের আর্থিক মানে লেনদেনগুলো কিভাবে হচ্ছে, কিভাবে আমরা কারা আমাদেরকে টাকা দিচ্ছে, কিভাবে আমরা খরচ করছি, এটা আমরা ওয়েবসাইট ডেভেলপ করেছি, এবং সেই ওয়েবসাইটের মধ্যে দিয়ে দেখা যাবে যে আমাদের। কিন্তু এটা আপনারা এত দেরি করতেছেন কেন? 6-7 মাস তো হয়ে গেল। না একটা জিনিস হচ্ছে 6-7 মাস না, এনসিপি হয়েছে তো 1 মাস, এবং এর মধ্যে আমরা এনসিপি বা নাগরিক কমিটি, আপনারা এটা যত আলাদা নামে দেন, রূপায়ণের ওই অফিসে আছেন তো আপনারা 6-7 মাস ধরে। হ্যাঁ, কিন্তু এই এনসিপিতে আপনার এমন অনেকে এখন তো 200 এখন আপনারা তো আর এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না, তাহলে সেই সময় যে রূপায়ণে বসতেন তাদের টাকা দিয়ে আসছেন তো। আপনি আমাদের এটা তো একেবারে ডকুমেন্ট আছে, আমাদের যিনি এই আচ্ছা দিছেন তো নাগরিক কমিটি টাকা দিয়ে আসছে তো। এই স্পেসটা যিনি আমাদেরকে দিয়েছেন তাকে আপনি জিজ্ঞেস করতে পারেন, বা তিনি তো মানে এই ভবনের মালিক হিসেবে তাকে যে কেউ জিজ্ঞেস করতে পারে যে ওরা কি এটা মাসিক ভাড়াটা দেয় কিনা, এবং তার কাছে আমরা একেবারে কাগজপত্র না দিলে কি আর বলবে? এখন আপনারাই বললেন কেন? না এরকম কত দেখলাম, সেলিম ভাই যে দেখেন সেলিম ভাই হাসতেছে, এরকম কি আর ব্যবসায়ীরা বলে? বলে তো না। আচ্ছা তুষার, আসতেছি আমি আর কাছে।
জনাব সাদেক হোসেন সেলিম, আমি কিন্তু বিএনপির যে অ্যাক্টিং চেয়ারপারসন আছেন জনাব তারেক রহমান, তার একটি সর্বশেষ বক্তব্য শুনতেছিলাম, তিনি কিন্তু বলতেছিলেন যে এইসব চাঁদা বা এইসব কথা তিনি তার কানে কিন্তু আসতেছে, কিন্তু এই বার্ডেন তিনি নিতে আর রাজি না, এই বার্ডেন তিনি আর নেবেন না, এবং এইগুলি লোক যাতে আর দলের মধ্যে না থাকে সেই ব্যাপারে তিনি একটা পরিষ্কার অবস্থান নিয়েছেন। আমার কাছে মনে হয় যে তার অবস্থানটা ঠিক, কিন্তু আমার কাছে যেটা মনে হয় বিএনপি বা 12 দলীয় জোট এরা কি সাংগঠনিকভাবে এত শক্তিশালী যে এই স্থানীয় পর্যায়ে যে চাঁদার কথা তুষার কিছুটা বললেন, আমি কিছুটা জেনেছি, এইটা কি আসলে ঠিক, মানে তাদের কি উপরে কি কোনো কন্ট্রোল আছে আপনাদের কারো, বা মানে আপনি কি চাইলেই কোনো একটা চাঁদা নেওয়া বন্ধ করতে পারবেন আসলে? না, দেখুন এখানে যে ব্যাপারটা ঘটেছে সেটা হলো যে চাঁদার ব্যাপারটা এটা খুব মুখরোচক এবং খুব মানে খুব বেশি বলা হচ্ছে আর কি। যতটা চাঁদা নেওয়া হচ্ছে তার থেকে বেশি চাঁদাবাজ হিসেবে বিএনপিকে চিহ্নিত করার জন্য একটা চক্রান্ত চলছে, অথবা মনে করেন 5 টাকা চাঁদা নেওয়া হচ্ছে, 50 টাকা 50 টাকা বলা হচ্ছে, এরকম কি? এটা 5 টাকা 50 টাকা এগুলো টেম্পো স্ট্যান্ডের চাঁদাবাজি, এটাকে চাঁদাবাজি না বলে টেম্পো স্ট্যান্ডে আমি যেটা নিজে চোখে মানে দেখেছি, অতীত দেখেছি, বর্তমানও দেখছি, সেটা হচ্ছে টেম্পো গুলোকে ভাই সিরিয়াল করে রাখা এবং একটা সিরিয়াল মেনটেন করা, একটা টোকাই শ্রেণীর লোকজন এটা 5 টাকা করে টেম্পো থেকে নেয়, সেখান থেকে কোনো রাজনৈতিক নেতা বা কর্মী এটা ভাগ পায় না। ফুটপাত থেকেও এখন আসলে টেম্পো স্ট্যান্ডের ব্যাপারে আমি কথাই বলতে চাই না, কিন্তু যেটা হচ্ছে যে তুষার যে প্রসঙ্গটা তুললেন যে আমাদের স্থানীয় পর্যায়ে অনেক কাজ থাকে আসলে, মানে এটা রাস্তা করা, আপনি আমাদের চেয়ে অনেক বেশি ভালো জানেন, তো সেই সব ক্ষেত্রে কি কাজগুলি নেয়ার ক্ষেত্রে স্থানীয় পর্যায়ের যারা এলজিডি আছে, যারা উপজেলা নির্বাহী অফিসার আছে, তাদেরকে হুমকি ধামকি দিয়ে সে কাজ নিয়ে যাওয়া হচ্ছে কিনা, এই ব্যাপারটা? এটা তো বিএনপি হুমকি ধামকি দেওয়ার মতো অবস্থানে নাই, কারণ বিএনপি সরকারে নাই, সরকারে আছে এনসিপি। এনসিপির হুমকি ধামকি শুনবে না একটা টিওনো অথবা একটা এক্সিএন অথবা একটা ডিসির মাথায় কটা, মানে ঘাড়ে কটা মাথা আছে। আমি আমার নির্বাচনী এলাকায় বলি, আমার নির্বাচনী এলাকায় একটা ইউনিয়ন পরিষদে যদি কোনো একটা সরকারি ত্রাণ যায়, কোনো কিছু যায়, সেটা বিএনপি, এনসিপি, জামাত এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এদেরকে ভাগ করে দিতে হয়। এখানের মধ্যে কোনো রকমের মানে কোনো সমভাগ। ইতিমধ্যে আমাদের পৌরসভা হতে আরম্ভ করে বিভিন্ন উপজেলা যে টেন্ডারগুলো হচ্ছে, এই টেন্ডারগুলো নিয়ন্ত্রণ করছে এনসিপি, নিয়ন্ত্রণ করছে, যদিও আমাদের ওই এলাকাটা বিএনপি ওরিয়েন্টেড এলাকা। এনসিপি এখন একটা সরকারি রাজনৈতিক দল এবং এনসিপি সরকার ক্ষমতা আছে বলে আমরা মনে করি। দেখুন খালেদ ভাই, আপনার নিঃসন্দেহে মনে আছে 1975 সালে 7ই নভেম্বরে যে বিপ্লবটা হয়েছে, সিপাহী জনতার বিপ্লব, সেই বিপ্লবে কর্নেল তাহের এবং হাসানুল হক ইউনূস গিয়েছেন ক্যান্টনমেন্টে জিয়াউর রহমান সাহেবকে শহীদ মিনারে নিয়ে আসার জন্য। জিয়াউর রহমানকে শহীদ মিনারে আনতে না পারার সাথে সাথে কিন্তু বলা হয়ে গেছে সেই দিনে বিপ্লব শেষ হয়ে গেছে এবং বিপ্লবটা হাতছাড়া হয়ে গেছে। এই যে ছাত্ররা যে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে যে একটা বিপ্লব সাধিত করেছে, একটা গণ অভ্যুত্থান সাধিত করেছে, সেই গণ অভ্যুত্থানের সমস্ত বিপ্লবটা হাতছাড়া হয়ে গেছে 8 তারিখে, যখন তাদের 2 জন উপদেষ্টা আপনার সরকারের শপথ নিয়েছে। যখন আপনার এই বিপ্লবে স্টেক হোল্ডার তো প্রায় সব রাজনৈতিক দল, কিন্তু সরকারে গেলেই কি মানে স্টেক হোল্ডার হয়ে গেল, মানে 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 আর সরি সরকারে গেলেই কি এটা একটা প্রাইজ হয়ে গেল? মাহফুজ সাহেব সরকারে আছে, তো নাহিদ সাহেব আছে, তো আসিফ সাহেব আছে, তো অসুবিধা কি? না, অসুবিধা বলতে এখন তো মানে তাদের একটা রাজনৈতিক দল তারা সৃষ্টি করেছেন এবং তাদের রাজনৈতিক দলটা এখন দেশ পরিচালনা করবে এবং তাদের রাজনৈতিক দলকে দেশ পরিচালনা করার সুযোগ দেওয়ার জন্য নির্বাচন পিছিয়ে দেওয়া হবে। তাদের রাজনৈতিক দলকে ফুলে ফেপে আরো বড় করার জন্য সরকারের পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা করা দরকার, অনেক উপদেষ্টা প্রকাশ্যে সহযোগিতা। আমি ছোট করে আনি, সত্যি আপনারা এত বেশি বছরের একটা রাজনৈতিক দল, আপনারা এনসিপি কে এরকম মনে করতেছেন যে তাদের 2 জন সদস্য মাত্র এখানে আসেন এবং আপনারা ডক্টর ইউনূসের প্রতি আস্থা রাখতেছেন, তারপরও আপনারা এরকম মনে করতেছেন তারা নির্বাচনকে প্রভাবিত করতে পারবে বা প্রভাবিত করবে না? কিন্তু আমরা যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের স্বপ্ন দেখি অথবা নির্দলীয় নিরপেক্ষ সরকারের জন্য যে আন্দোলন করেছি, এখন একটা রাজনৈতিক দলের যদি সেটা আপনার যত কথাই বলুক, আজকে তুষার যদি বলে যে না তারা আলাদা আমরা আলাদা, এটা কিন্তু কেউ বিশ্বাস করবে না। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম যে মানে তাদের যে এনসিপির মাস্টার মাইন্ড, এই কথাটা তো কেউ অস্বীকার করতে পারবে না। ওনারা 2 জন সেখান থেকে পদত্যাগ করে এসে দলটাকে গোছালে আরো ভালো হতো। বিশেষ করে 8 তারিখে যদি তারা সরকারের যোগদান না করে তারা একটা শক্তি হিসাবে থাকতো, আজকে তাদের শক্তি আরো অনেক বেশি হতো। আজকে তাদের সহিষ্ঠ শক্তি এনসিপি রাজনৈতিক ভাবে আর তেমন কোনো ভালো কিছু করতে পারবে না। নিবন্ধন তো 1 ঘন্টা পেয়ে যাবে, এটা কোনো কিছু না। শেখ হাসিনার সময়ে আপনার কোনো কাগজপত্র ছাড়া নিবন্ধন পেয়ে গেছে, নিবন্ধনও পেতে পারে, রাজনীতি তো করতে পারে, সরকারের অংশ আপনার নির্বাচনও করতে পারে। কিন্তু জনমনে আবার আমাদের মনের মধ্যে যে আশাটা ছিল, আমরা যে আশাটা করেছিলাম যে তারা একটা আপনার একটা প্রেসার গ্রুপ হিসাবে থাকুক আপনাদের জাতির সামনে, সেই না। কিন্তু সেলিম ভাই, আপনি আমার এই জিনিসটা বুঝান তো,
ওরা যখন মাঠে রক্ত দিয়ে প্রাণ দিয়ে জীবন দিয়ে একসাথে হয়ে মাঠের মধ্যে যখন থাকলো জীবনের ঝুঁকি নিয়ে, এবং আমরা সবাই ওনাদের সমর্থন করলাম, এখন ভালো কাজগুলি সব ওনারা করবে, আপনারা আগে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সব ওনারা করবে, আপনারা আগের অবস্থানেই থাকবেন, এটা কি প্র্যাকটিক্যাল? না না, আমরা এটা প্র্যাকটিক্যালি কোনো কিছু নেই। তাহলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিএনপি বড় দল হিসেবে বিএনপি এটাকে লিড করুক। আমি আপনাকে বলি, আপনার 15 বছর শেখ হাসিনা ক্ষমতা থাকার পরে শেখ হাসিনা সহ, এটা তো আওয়ামী লীগ কোন একটা রাজনৈতিক মতাদর্শ নয়, এটা একটা ধর্মীয় প্রতিষ্ঠানের মতো অনেকটা হয়ে গেছে। যে ধর্মীয় প্রতিষ্ঠানের আপনার যে আওয়ামী লীগের নেতারা আপনার টুঙ্গিপাড়া গেলে মক্কা মদিনা ফ্লেভার পায়, এই জাতীয় চিন্তা ভাবনা যাদের আছে ওরাই আওয়ামী লীগ করতো। এই আওয়ামী লীগ তারা মনে করতো যে সূর্য আপনার মানে যেদিকে উঠুক না কেন, কিয়ামত হয়ে গেলেও তারা ক্ষমতা থাকবে। কিন্তু তাদের নির্মম এবং নিষ্ঠুর পরিণতির পরে আমরা যারা রাজনীতি করি, আমাদের মনোজগতে একটা বড় ধরনের সংস্কার হয়েছে। আমরা কিন্তু মনে প্রাণে বিশ্বাস করি, কিন্তু কেউ চিরস্থায়ী নেই। আমাদের মধ্যে ইতিমধ্যেই সংস্কার হয়ে গেছে, এবং আমার মনে হয় আমরা যারা রাজনীতি করি আমরাও চাই যে মানে আওয়ামী লীগ যে ভুলগুলো করেছে সেই ভুলগুলো যেন আমরা না করি। কিন্তু এটা তো শুধু মুখে বললে হবে না, মানে তো দৃষ্টান্ত দেখাইতে হবে। আমরা কি সেরকম দৃষ্টান্ত দেখতে পারতেছি আসলে সেলিম ভাই? আপনি আমারে বলেন গত কয়দিনে কতজন, আমি আসলে কোনো মানুষ সম্পর্কে শব্দ বলতে চাই না, কিন্তু আনরুলি ব্যক্তি ছাড়া পেয়েছে বিএনপির সরাসরি প্রত্যক্ষ হস্তক্ষেপে। খুনের মামলার অভিযুক্ত, মামলায় অভিযুক্ত, বিএনপি নিজে অভিযোগ দিয়েছে, এরকম লোককে ফুলের মালা দিয়ে আমরা বাইরে থাকতে দেখতেছি। এটা কিরকম? এটা বিএনপি অফিসার করে এটা করছে, এটা তার এনসিপি করে নাই, উনি তার এনসিপি তে যোগ দিবে না। না না, বিএনপির আমলে যে মোস্ট ওয়ান্টেড যে যারা ছিলেন তারাই যে বেরিয়ে যাচ্ছেন আইনের ফাঁক ফোকরে, এতে আমরা আতঙ্কিত, এবং আমরাও চাই না, এবং আমরা এটা আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে কিভাবে এরা জামিন পেয়ে যাচ্ছে। এখনো যেমন যেসব সন্ত্রাসীকে ধরা হচ্ছে, এই সন্ত্রাসীরা পুলিশ অনেক সময় জীবনের ঝুঁকি নিয়ে অনেক সন্ত্রাসীদেরকে পাকড়াও করার পরে তারা কিন্তু আইনের ফাঁক ফোকর তারা বেরিয়ে যাচ্ছে। আইনের ফাঁক ফোকরে বেরোচ্ছে নাকি মানে আপনারা প্রভাবিসার করে বাইর করতেছেন, সেটা নিয়ে নিশ্চয়ই আপনি আরো বলবেন। আমি একটু জনাব সারার তুষারের কাছে যেতে চাই, তার আগে দর্শকরা যে প্রশ্নগুলি করছেন, আমি বারবার আমার এই মেসেজগুলি দেখতেছিলাম, এর মধ্যে একটা প্রশ্নের আমি একটু জবাব দিই। আপনারা দয়া করে একটু দেখবেন অনুষ্ঠানটা। আমি অনুষ্ঠানের শুরুতেই জনাব আমাদের প্রিয় জনাব শাহাদাত হোসেন সেলিম ভাইকেও কিন্তু জানতে চেয়েছি আয় ব্যয়ের উৎস দলগুলি কি করে। শুধু এনসিপিকে আমি এটার জন্য দায়ী করছি তা না, বা প্রশ্ন করছি তা না, আমি সবসময় সব রাজনৈতিক দলকে প্রশ্ন করেছি এবং করতেও থাকবো। আর আওয়ামী লীগের কাউকে এই অনুষ্ঠানে আমন্ত্রণের ব্যাপারে আমি বলি, আমি আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ, সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সবার কাছে বিভিন্নভাবে আমি বার্তা পাঠাচ্ছি, মেসেজ পাঠাচ্ছি, এই অনুষ্ঠানের মাধ্যমে বলতেছি আমি তাদেরকে ইন্টারভিউ করতে চাই। ছাত্রলীগের জনাব সাদ্দামকে আমি ইন্টারভিউ করতে চেয়েছিলাম, পরে আমি সেটা থেকে পিছিয়ে এসেছি, কারণ এটার মধ্যে একটা আইনের বাধা ছিল। কিন্তু আওয়ামী লীগ যেহেতু কোনো নিষিদ্ধ সংগঠন নয়, আওয়ামী লীগের পক্ষ থেকে যে কোনো জন যারা আওয়ামী লীগ নেতৃত্ব দিচ্ছেন তারা যদি আমার এখানে আসেন, আমি খুবই খুশি হব, আনন্দিত হব, তাদেরকে ইন্টারভিউ আমি করতেও চাই। বারবার আমি চেষ্টা করেও যাচ্ছি। জনাব সারার তুষার, আমার প্রশ্ন আপনার কাছে যে লেখক, গবেষক ও বামপন্থী রাজনীতিবিদ জনাব বদরুদ্দিন ওমর আজকে প্রথম আলোতে প্রকাশিত সাক্ষাৎকারে আপনাদের সামনে কিছু প্রশ্ন করেছেন। আমি নির্বাচিত একটা প্রশ্ন বলি যে তারা সরকারি চাকরিতে কোটা নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল। কোটার বৈষম্য এবং সামাজিক বৈষম্য তো এক জিনিস নয়, অথচ অনেকেই দুটি বিষয়কে এক জিনিস বলে ধরে নিয়েছে। কাজে সামাজিক বৈষম্য বিরোধী আন্দোলন কি বুঝে তার কোনো ব্যাখ্যা আমরা পাই নাই। কেন এই বদরুদ্দিন ওমর সাহেবের এই প্রশ্নটি আমাদের এই প্রশ্ন? আমরা যখন সরলভাবে মানুষের মানবিক মর্যাদা নিয়ে আপনাদের প্রশ্ন করি, আপনারা এর উত্তর দিতে চান না। আপনারা বলেন আপনারা মধ্যপন্থী দলরা আপনারা কিভাবে ডিফাইন করেন এটা আমরা বুঝি না, আপনারা বোঝেন কিনা যদি একটু সংক্ষেপে বলেন। আচ্ছা, মধ্যপন্থা কথাটার একটা খুব সুনির্দিষ্ট মানে আছে বাংলাদেশ, অন্তত আমার কাছে মনে হয়। এটা বাংলাদেশে যে বাম ডানের যে বিভাজনের যে রাজনীতি, এটাকে ছাপিয়ে যাওয়া একটা আকাঙ্ক্ষা থেকে মধ্যপন্থার কথাটা আসে, যে এমন একটা জায়গা, এমন একটা স্পেস তৈরি করা যেখানে বিভিন্ন মতাদর্শের মানুষ আসতে পারবে, কিন্তু তারা আবার একটা অভিন্ন উদ্দেশ্যে রাজনীতি করতে পারবে। যেমন আওয়ামী লীগ বিএনপি তারাও মধ্যপন্থা দল। আওয়ামী লীগ বিএনপি যে অর্থে তারা নিজেদেরকে মধ্যপন্থী বলে, আমরা একটু ডিফারেন্ট, মধ্যপন্থার কথাটা একটু ডিফারেন্টলি বুঝি। আরেকটা জিনিস হচ্ছে, আরেকটা জিনিস আমি বলতে চাইবো, মধ্যপন্থার মানে কিন্তু আবার এটা না যে নীতির প্রশ্নে একটা খুব ধূসর অবস্থান নেওয়া। মানে যেটা খারাপ সেটা খারাপ, একটা মানুষকে রাস্তায় হেনস্থা করা এটা সবসময় খারাপ। কিংবা ধরুন একটা নারীকে পোশাকের জন্য, তার পোশাকটা যেমনই হোক, তার জন্য কোনো একটা মব তার উপর হামলে পড়া, এটা কিন্তু এটা সবসময় সর্বাবস্থায় খারাপ। এটার জন্য মধ্যপন্থা, বামপন্থা, ডানপন্থা দরকার নেই। এটা সিম্পলি আইনের প্রশ্ন, যে যদি আপনি মনেই করেন যে এটা আপত্তিকর, তাহলে আপনি আপনার মতো করে থাকবেন, আপনি সরে যাবেন। আপনার পছন্দ না হলে এটার জন্য আপনি যদি কোথাও অভিযোগ করতে চান, তাহলে নিশ্চয়ই কোনো না কোনো জায়গা থাকবে অভিযোগ করার। আপনি নিজে আইন হাত তুলে নিতে পারেন না, বা তাকে হেনস্থা করতে পারেন না। এবং যদি করেন, তাহলে এই ক্ষেত্রে আপনাকে রাষ্ট্র ওই নারীর পক্ষে বা ওই ভুক্তভোগীর পক্ষে আপনাকে আসলে অ্যারেস্ট করবে কিংবা আপনাকে শাস্তি দেবে। এটা পিরিয়ড, এটা যে কোনো পৃথিবীর স্ট্যান্ডার্ডে এটার জন্য মধ্যপন্থা, ডানপন্থা, বামপন্থা, লিবারেল পন্থা কোনো পন্থার দরকার নেই। এটা হচ্ছে আইনের প্রশ্ন সিম্পলি। এইটার ক্ষেত্রে আমরা কোনো বিভ্রান্তি কিংবা এটার ক্ষেত্রে ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দেওয়ার পক্ষপাতি না। এটা আমি একটা উদাহরণ দিলাম মাত্র, এরকম আরো অনেক উদাহরণ দেওয়া যাবে যেগুলো নিরাট আইন শৃঙ্খলা প্রশ্ন। যেমন ধরুন, আমি রোজার মাসে
হয়তো বাংলাদেশের সমাজে অনেকে রোজা রাখে রমজানে, এখন আমার উচিত হচ্ছে যে যেন রোজদার কে একটু একটু তার ব্যাপারটা একটু কনসিডার করা, এটা আমার বিবেচনা। কিন্তু তবু যদি আমি সেই বিবেচনা না করি, আমি যদি প্রকাশ্যে খাই, আমার উপর কেউ হামলা করতে পারবে না, আমাকে কেউ আক্রমণ করতে পারবে না, কিংবা গিয়ে কোনো কেউ গিয়ে একটা হোটেলে গিয়ে হামলা করে ওই হোটেলটা বন্ধ করে দিতে পারবে না। এগুলো নিয়ে কোনো মানে ধূসরতা কিংবা কোনো কনফিউশনের সুযোগ আছে বলে আমি মনে করি না। এইসব ক্ষেত্রে আমাদের খুব সুস্পষ্ট পজিশন যে মানুষের মানবিক মর্যাদা এবং মানুষের নাগরিক অধিকার, এই দুটো কখনোই ভায়োলেট করা যাবে না, কোনো মবের নামে কিংবা যে কোনো নামেই হোক। এই দুটোর ক্ষেত্রে আমরা খুবই মানে সুস্পষ্ট আমাদের অবস্থান আছে যে, এবং বিভিন্ন সময় আমরা সেই পজিশনগুলো নিয়েওছি দলের পক্ষ থেকে। জনাব সারোয়ার তুষার, অনেকগুলি কমিশন করা হয়েছিল মূলত আপনাদের দাবির প্রেক্ষিতে। আপনারা নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত পেয়েছিলেন। সর্বশেষ যে কমিশনের রিপোর্ট আমরা প্রধান উপদেষ্টার কাছে দেখলাম, সেটা হচ্ছে নারীদের ক্ষমতা বা নারীদের অধিকার বিষয়ে কমিশন। সেসব ব্যাপারে কি আপনারা কোনো একটা অবস্থান বা কোনো একটা দলগত অবস্থান বা এটা ঠিক করেছেন যে এই সংস্কার আপনারা কতটুকু মানেন না? বা মানে নারী কমিশনের রিপোর্টটা আমাদের কাছে এসেছে, আমরা এটা দেখছি, আমাদের যে নারী সেল আছে তারা এটা দেখছে এবং তারা এটার বিষয়ে একটা দলীয় অবস্থান বা একটা প্রতিক্রিয়া তারা জানাবেন যে এটা কোনটা কতটুকু যৌক্তিক, কোনটা অযৌক্তিক, কিংবা যে বিরোধিতাগুলো আসছে সেগুলোর ক্ষেত্রে কি করা যাবে। তবে একটা প্রশ্ন উঠেছে যে এই নারী কমিশনে যারা ছিলেন তারা আসলে বাংলাদেশের সকল ধরনের নারীর প্রতিনিধিত্ব করেন কিনা, এই প্রশ্নটা এসেছে। তো সেটা নিয়ে আমরা একটা অফিসিয়াল পজিশন জানাবো। তবে অবশ্যই আমরা মনে করি, যেটা আমাদের গতকালকে আপনি জানেন যে চিটাগংয়ে আমাদের একটা নারী সেলের উদ্যোগে একটা বড় আয়োজন ছিল, সেখানে আমি সহ আমাদের সামান্তা শারমিন এবং তাজদুবা জাবিন আমরা তিনজন অ্যাটেন্ড করেছি কেন্দ্রের পক্ষ থেকে। সেখানে কিন্তু আমরা পরিষ্কার বলেছি যে নারীদের যে পলিসি মেকিং এ, রাষ্ট্রের পলিসি মেকিং এ নারীদের অংশগ্রহণ এবং যে 100 আসনে সরাসরি ভোটে নারীদের যে এখন প্রার্থী হওয়ার যে বিধান কমিশন প্রস্তাব করেছে, আমরা কিন্তু এটা ফুললি ডিফেন্ড করি। এবং আমরা বলেছি যে আমরা এটাই প্রস্তাবটা আমরা করেছি সংস্কার কমিশনে, যে ওই সংরক্ষিত আসনের মতো করে না, মানে যেটা বিএনপি যেভাবে চাচ্ছে, আমরা বলেছি সরাসরি ভোটের কারণ এর মধ্যে দিয়ে অনেকগুলো জায়গায় আপনি আসলে নারী নেতৃত্ব উঠে আসার একটা রাস্তা তৈরি হবে। এটা কিন্তু আমরা ডিফেন্ড করছি, এটা আমাদের দলের পজিশন। নারী কমিশনের রিপোর্টটা পুরোপুরি আমি এখনো দেখতে পারি নাই, আরো কয়েকটা কমিশনের রিপোর্ট এসেছে, স্থানীয় সরকার এবং শ্রম সংস্কার কমিশন। এই রিপোর্টগুলো আমাদেরকে দেখতে হবে, দেখার পরে মানে পূর্ণাঙ্গ মন্তব্য করা যাবে আর কি। ওকে, জনাব সারোয়ার তুষার। জনাব সেলিম, আপনার জন্য আমার প্রশ্ন যে গত শনিবার আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব আহসানুল মনসুরের একটা সাক্ষাৎকার নিয়েছিলাম। সেখানে তিনি বেশ কিছু বিষয়ে আশাবাদ জানিয়েছিলেন। এর মধ্যে একটা প্রধান আশাবাদ ছিল হচ্ছে দেশের উন্নয়ন অগ্রগতির সাথে অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য গতিশীল করতে চট্টগ্রাম পরিচালনার দায়িত্ব তিনি বিদেশি প্রতিষ্ঠানকে দিতে চান এবং বিদেশি প্রতিষ্ঠানকে দিলে এটা আরও অনেক গতিশীল হবে। কিন্তু আপনি গত বছর অক্টোবর মাসেই বলে রেখেছে চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশি হাতে দিলে প্রতিরোধ করা হবে। বিদেশিদের হাতে দিলে আপনার কি অসুবিধা এবং আপনি এটা কেন প্রতিরোধ করতে চান? চট্টগ্রাম বন্দর নিজের হাতে বা নিজেদের হাতে রাখার অর্থনৈতিক বা মানে বেশি সওয়াব আছে কিনা অর্থনৈতিক এবং রাজনৈতিক? না, দেখুন, চট্টগ্রাম বন্দরের যে অংশটা আজকে বিদেশিদের হাতে তুলে দিতে যাচ্ছে, সেটা আপনার আওয়ামী লীগ আমলে সালমান এফ রহমানের একটা প্রকল্প ছিল। সেটা দুবাই পোর্ট ওয়ার্ল্ড একটা মানে একটা বেসরকারি প্রতিষ্ঠানকে এই বন্দরের চলমান বন্দর চট্টগ্রাম বন্দরের সবচেয়ে আয়বর্ধক যে প্রতিষ্ঠানটা নিউমেরিক কন্টেইনার টার্মিনাল, যেটা আজকে থেকে 20-25 বছর আগে চালু হয়েছে এবং অত্যন্ত সুচারুরূপে সেটা পরিচালিত হচ্ছে। সেখানে চট্টগ্রাম বন্দরের প্রায় 3000 কোটি টাকা ইনভেস্ট আছে যন্ত্রপাতিতে এবং 700 কোটি টাকা দিয়ে এটার অবকাঠামো তৈরি করেছে। আমরা বলেছি যে মানে চট্টগ্রাম বন্দরের এই আপনার সবচেয়ে আয়বর্ধক এই প্রতিষ্ঠানটা, যেটা চট্টগ্রাম বন্দরের সহযোগে পরিচালিত হচ্ছে বেসরকারি অপারেটর দ্বারা, এইটাকে আপনারা দুবাই পোর্ট ওয়ার্ল্ডকে না দিয়ে চট্টগ্রাম বন্দরের যে কোনো একটা অংশ যারা নতুন করে তৈরি করবে, তারা নতুন করে বিনিয়োগ করবে, নতুন করে যন্ত্রপাতি আনবে, নতুন করে তারা সেটা আপনারা অপারেট করবে, এই ব্যাপারে আমাদের আপত্তি নেই। কিন্তু চট্টগ্রাম বন্দরের একটা অংশকে আপনার বিদেশিদের হাতে তুলে দেওয়ার ব্যাপারে আমরা দ্বিমত করেছি, কারণ আমাদের যে দেশীয় প্রতিষ্ঠানের সক্ষমতা রয়েছে এখানে। এটার পিছনে সালমান এফ রহমান তখন যুক্তি ছিল যে শেখ হাসিনার মেয়ের জামাই তখন দুবাই আপনার কারাগারে, এবং দুবাই কারাগার থেকে মুক্তি পেতে হলে তাহলে ডিবি ওয়ার্ল্ডকে তারা একটা আপনার হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। তো শেখ হাসিনার যে মানে স্বৈরাচারী শেখ হাসিনার এই পদ্ধতিটা বর্তমানে কেন চলবে, এই প্রশ্নে আমরা বিভিন্ন রাজনৈতিক দল মিলে আমরা এখানে ধর্ণা দিয়েছি, আমরা প্রতিবাদ করেছি। এবং আমি দেখেছি গত পরশুদিন জামাত ইসলাম চট্টগ্রামে একটা সাংবাদিক সম্মেলনে বলেছে চট্টগ্রাম বন্দর চলমান, যেটা চট্টগ্রাম বন্দরের শত শত কর্মচারী এখানে কাজ করছে, শত শত কর্মকর্তা কাজ করছে, সেখানে চট্টগ্রাম বন্দরের সমস্ত ইকুইপমেন্ট কাজ করছে, 3500 কোটি টাকার মতো ইকুইপমেন্ট নিয়ে কাজ করছে। সেখানে এই চলমান প্রক্রিয়া মানে বন্দরটাকে না উঠে মানে না দিয়ে বে টার্মিনাল নতুন করে নির্মাণ হবে, সেই বে টার্মিনাল বিদেশিদের হাতে যাক, আমাদের কোনো আপত্তি নেই। আজকে জাপানের সাথে জাইকার সাথে একটা কন্ট্রাক্ট হয়েছে মাদারবাড়ি গভীর সমুদ্র বন্দর, সেটা পরিচালনা করুক, জাপানে পরিচালনা করুক, সিঙ্গাপুর পরিচালনা করুক, নেদারল্যান্ড পরিচালনা করুক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু চট্টগ্রাম বন্দরের নিজস্ব যন্ত্রপাতি দিয়ে, নিজস্ব লোকবল দিয়ে লাভজনক একটা প্রতিষ্ঠান আপনার চট্টগ্রাম বন্দরকে আপনার ডিবি পোর্ট ওয়ার্ল্ডের হাতে তুলে দেবে, আপনার কোনো রকমের টেন্ডার ছাড়া, আপনার কোনো রকম প্রতিযোগিতা ছাড়া, আমরা এটার বিরুদ্ধে বলেছি এবং এটা আমরা আসলে তীব্র প্রতিরোধ করে তুলবো এবং এটা আমরা কোনো অবস্থায় করতে দেবো না। এটা আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমি 2 বার করে এই কথা বলেছি এবং এরপরে আমরা এটা আপনার চিঠিপত্র লিখেছি, আমরা সাংবাদিক সম্মেলন করেছি, আমরা প্রতিবাদ সভা করেছি চট্টগ্রামে।
চট্টগ্রামে প্রতিবাদ সভা হচ্ছে এটা নিয়ে ধারাবাহিক। সেলিম ভাই, আপনাকে ধন্যবাদ। আমি শেষ প্রসঙ্গ নিয়ে জনাব সারোয়ার তুষার আপনার কাছে আসছি। আমাদের অনুষ্ঠানটা একটু 2 মিনিট একটু আমরা বাড়িয়েও নিচ্ছি আপনার এই প্রশ্নের জন্য। আপনারা এনসিপির যে লম্বা মিটিং এর কথা আমরা আলোচনা করলাম, সেই আলোচনায় সিদ্ধান্ত হয়েছে জেলা পর্যায়ে যারা নেতৃত্ব, জেলা উপজেলা পর্যায়ে যারা নেতৃত্ব দিবেন তাদের কমপক্ষে 40 বছর হতে হবে। কেন্দ্রে আপনাদের শীর্ষ নেতাদের বয়স 25 থেকে 35-এর মধ্যে বা 30 থেকে 35-এর মধ্যে। আপনারা উপজেলা পর্যায়ে 40 বছরই নেতৃত্বের জন্য কেন চাইছেন, একটু ছোট করে যদি বলেন। এটা কারণ হচ্ছে যে আমরা এই দলটা তো তরুণদের নেতৃত্বে এবং ছাত্র তরুণ এদের নেতৃত্বে, এই কারণে কেন্দ্রের এই ফরমেশন। কিন্তু এই কেন্দ্রে আবার বয়স মানে একটু মধ্যবয়স্ক লোক আছেন। আর জেলা পর্যায়ে যখন আমরা কাজ করতে গেছি তখন অনেকে আমাদেরকে বলেছেন যে আপনারা কি তাহলে সিনিয়র যারা বয়সে তাদেরকে বাদ দিয়ে দিচ্ছেন। তখন আমরা দেখেছি যে আসলে একটা বিরাট অংশের মানুষ বাদ পড়ে যায়। তখন এই 40 বছরের প্রশ্নটা এসেছে যে জেলা এবং আর তাছাড়া জেলা কমিটিতে আসলে আপনাকে ওই জেলার যারা অন্য রাজনৈতিক দল তারা একটু সাধারণত মধ্যবয়স্ক হয়ে থাকেন। এটা আসলে তাদের সাথে টক্কর দেয়া কিংবা যেটাই বলি যে একসাথে সমান তালে কাজ করার ক্ষেত্রে এই জিনিসটা দরকার পড়বে। তবে আমাদের যারা একটু কম বয়স 28 থেকে 35 বছর তারা কিন্তু এটা নিয়ে একটু আপত্তি প্রকাশ করছে এবং আমাদের কাছে এটা পুনর্বিবেচনার দাবি জানিয়েছে। যেটা আপনি 40 বছর কাউকে দেন ভাই সমস্যা নাই, কিন্তু এটাকে নিয়ম করে দেওয়া ঠিক হবে কিনা, মানে এটাকে একেবারে বাধ্যতামূলক করে দেওয়া ঠিক হবে কিনা। তো এটা পুনর্বিবেচনা হবে কিনা এটা আমাদের দলীয় ফোরামে এখনো নীতি নির্ধারণী ফোরাম এটা নিয়ে বসে নাই। পুনর্বিবেচনার একটা সুযোগ হয়তো থাকবে বা যদি সুযোগ না হয় তাহলে এটা যেটা আছে সেভাবেই হয়তো থাকবে। একটি প্রশ্ন যে আপনি কি এখন ফুল টাইম রাজনীতিবিদ নাকি পাশাপাশি আপনি অন্য কোনো পেশাজীবীও বটে? আমার নিজের কিছু মানে বই আছে এবং অন্যান্য মানে ইন্ডিপেন্ডেন্ট কিছু কাজ আমি করেছি, তো সেখান থেকে আমার কিছু নিজস্ব আয় রোজগার। মানে কমিউনিস্ট পার্টির মতো আপনারা কমিউনিস্ট পার্টির হোল টাইমারদের মতো আপনারা কোনো বেতন পার্টি থেকে নেন কিনা? না না না, সেরকম কোনো নাই, এরকম কোনো সিদ্ধান্ত নাই। এটা আমরা এটা এই ফরমেশন হয়তো যাব না বা যেতে চাচ্ছি না। ওকে, শেষ প্রশ্ন। জুলাই আগস্ট আন্দোলনে বোঝা যায়নি, কিন্তু পরে স্পষ্ট হয়েছে যে আন্দোলনে জামাত শিবিরের সঙ্গে বৈষম্য বিরোধী সমন্বয়কদের অনেক ঘনিষ্ঠতা ছিল। 5 আগস্ট থেকে দিনে দিনে আরও ঘনিষ্ঠ হয়েছে সেটা। আপনারা জামাত ইসলামের সাথে এক ধরনের রাজনৈতিক একাত্মতাও আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছিলাম বিভিন্ন দাবি দাওয়ার কাছে। কিন্তু এখন জামাত ইসলামের আমির এবং সিনিয়র নায়েবে আমির সহ লন্ডনে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবের সাথে বৈঠক করার পরে আপনারা তা থেকে কি বার্তা পেলেন? মানে মাঠে রাজনীতিতে সংস্কারের দাবিতে আপনারা কি জামায়াত ইসলাম, আগে তো বিএনপি থেকে আলাদা হয়েছেনি বা বিএনপি থেকে আপনাদের দুটি পথ আলাদা হয়ে গেছে, এখন কি জামাত থেকেও আপনাদের পথ অনেক আলাদা? মানে জামাতের সাথে আমাদের কখনোই এক কোনো পথ ছিল এরকম কোনো ব্যাপার না। তারা একটা রাজনৈতিক দল। আর গণঅভ্যুত্থানে আসলে অনেকেই ছিলেন, তার মধ্যে ছাত্র শিবিরের অনেকে জড়িত ছিলেন, অনেকেই সহযোগিতা করেছেন যারা ছাত্র নেতৃত্ব তাদেরকে। কিন্তু তাই বলে তারাই ওই নেতৃত্ব এরকম দাবি করাটা ঠিক হবে না। ছাত্র নেতৃত্বটা খুব পরিষ্কারভাবে ডিফাইন যে আন্দোলনে কারা ছাত্র নেতৃত্ব, এর পাশাপাশি অনেক সহযোগী নেতৃত্ব অবশ্যই ছিল। আর জামায়াত ইসলামকে জড়িয়ে আমাদেরকে যে বারবার বলা হয়েছে এটা আসলে ওই রাজনীতিটা যেটা আওয়ামী লীগ এতকাল করে এসেছে যে বিএনপি জামাত, এটা এখন আমাদেরকে এইভাবে একইভাবে এনসিপি জামাত এরকম করার চেষ্টা করা হয়েছে। অথচ দেখা যাচ্ছে কিন্তু যে আসলে লন্ডনে মিটিং হচ্ছে বিএনপির সাথে জামায়াত ইসলামের, এবং সেখানে আমরা অনেক গুঞ্জন শুনতে পাচ্ছি। যেহেতু এগুলো আমাদের কাছে পরিষ্কার তথ্য নাই সেই ব্যাপারে মন্তব্য করব না। তবে আমাদের খুব সুস্পষ্ট রাজনৈতিক ভাবেই কিন্তু রাজনৈতিক লাইনে কিন্তু আমরা আছি। এটা কার সাথে মিললো না সেটা আমাদের জন্য মানে দ্বিতীয় প্রসঙ্গ। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ জনাব সারোয়ার তুষার, অনেক ধন্যবাদ জনাব সাদ হোসেন সেলিমও। শুধু আমার কাছে আসা একটা ইন্টারেস্টিং কি বলে জানি মতামত আমি একটু পড়ে শোনাতে চাই। সেটি হচ্ছে জনাব মোহাম্মদ আব্দুল সাত্তার। তিনি বলছেন খালেদ মহিউদ্দিন ভাইয়ের জার্নালিজম কোয়ালিটি বিকামিং লো ডে বাই ডে। সাইবার বটের ভোটিং নিয়ে এত কথা বলার কি আছে? আমার মনে হয় না যে আমি অনেক কথা বলছি। এবার সাইবার বট কিনা সেটা আমার দর্শকদের সাইবার বট বলার মানে এটা আমি জানি না। জনাব মোহাম্মদ আব্দুল সাত্তার, আপনি আবার ভেবে দেখবেন কিনা। জনাব সাদ হোসেন সেলিম, জনাব সারোয়ার তুষার, আপনাদের দুজনকে অনেক 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 ধন্যবাদ। দর্শক, আমরা নিশ্চয়ই পরের অনুষ্ঠানে আপনাকে ধন্যবাদ। আমি মানে প্রতি মাসে প্রায় 20টির মতো টকশো করি, কিন্তু আপনার এই অনুষ্ঠানে আসতে পেরে আজকে আমার কাছে একটা স্বপ্নের মতো। পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করলেন আমাদের সবার পরিচিত প্রিয় মুখ খালেদ মহিউদ্দিন। টকশোতে উপস্থিত ছিলেন বাংলাদেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করা হলো। কোন দিকে যাচ্ছে আমাদের পরিস্থিতি, কোন দিকে যাচ্ছে বাংলাদেশের কঠিন পরিস্থিতি, সেই অবস্থা সম্পর্কে জানানো হলো। বাংলাদেশের বর্তমান যে রাজনীতি, যে সংস্কার করা হচ্ছে এবং বিএনপি চাচ্ছে না সংস্কার, অন্যান্য দলগুলো চাচ্ছে সংস্কার এবং এরপরে নির্বাচন, নানা ধরনের মত এবং মতবিরোধ আমরা দেখতে পাচ্ছি, যা বাংলাদেশের জন্য সত্যি খুব দুঃখজনক। প্রিয় দর্শক, আমরা চাই বাংলাদেশটি সম্পূর্ণভাবে সংস্কার করা হোক। এরপরে কেউ যেন ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে, কেউ যেন অত্যাচারী হয়ে না উঠতে পারে, কেউ যেন জুলুমবাজ হয়ে না উঠতে পারে। সুষ্ঠু সুন্দর একটি পরিবেশ চাই। প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।